আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সবাই কেমন আছেন? আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সবাই কেমন আছেন? আমার কথা কি ক্লিয়ার শোনা যাচ্ছে? সাউন্ড ক্লিয়ার? সবাই কি আমার কথা ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা কাইন্ডলি সবাই একটু কমেন্ট করে জানান। সবাই একটু কমেন্ট করে জানান যে আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা, বোর্ড ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা। যারা যারা আমার সাথে যুক্ত আছেন সবাই একটু কমেন্ট করে জানান যে আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা। কে কোথা থেকে যুক্ত আছেন সবাই একটু কমেন্ট করে জানাবেন। সবাই একটু কমেন্ট করে জানাবেন যে কে কোথা থেকে আজকের ক্লাসে যুক্ত হয়েছেন। প্রিয় শিক্ষার্থীরা, সবাই একটু কমেন্ট করে জানান যে কে কোথা থেকে যুক্ত হয়েছেন আজকের ক্লাসে। আজকে একটি চমৎকার বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে আমি রাশিদুল ইসলাম। তো আপনাদেরকে যে বিষয়গুলো নিয়ে আমি আজকে পড়াবো সেটা হচ্ছে বাংলা সাহিত্যের ইতিহাস সম্পর্কে আজকে পড়াবো। যারা এর আগে কখনো বাংলা সাহিত্যের ইতিহাসে ক্লাস করেন নাই, আশা করি আজকে ক্লাসটি করলে আপনি শতভাগ ইনশিওর হবেন এবং বাংলাদেশের যে কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে যান আপনি অবশ্যই অবশ্যই একটা নাম্বার কমন পাবেন। বিশেষ করে যারা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিবেন কিংবা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিবেন অথবা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিবেন, তাদের জন্য আজকের ক্লাসটি খুবই চমৎকার হতে চলেছে। একই সাথে যারা চাকরি প্রত্যাশী তাদের তো কোনো কথাই নেই, তাদের এই টপিক থেকে অবশ্যই অবশ্যই 2টা মার্ক কমন থাকে। তো যারা যারা যুক্ত হচ্ছেন সবাইকে আমি শুরুতে বলে রাখতে চাই আজকের ক্লাসটি আমাদের ড্রিম অ্যাচিভারের সৌজন্যে নেওয়া হচ্ছে। যারা সেকেন্ড টাইমার ব্যাচ বা সেকেন্ড টাইম ভর্তি পরীক্ষা দিবেন এরকম শিক্ষার্থীদের জন্য আজকের ক্লাসটি স্পেশালি নেওয়া। তো যারা যারা যুক্ত আছেন বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে আমাদের সাথে যুক্ত আছেন, অর্ণব স্যার, টেকনিক ইজি ইংলিশ, রাশিদ স্যার, আরো অনেক ইমন স্যার, আরো অনেকগুলো পেজ থেকে যারা যুক্ত আছেন সবাইকে আমি শুরুতে রিকোয়েস্ট করবো যে একটু কষ্ট করে, সবাইকে আমি একটু রিকোয়েস্ট করবো একটু কষ্ট করে আমার এই রাশেদ স্যার পেজটা ফেসবুকে সার্চ দিয়ে রাশেদ স্যার পেজ থেকে একটু কমেন্ট গুলো করবেন। কারণ আমাদের ক্লাসটি অনেকগুলো পেজে হচ্ছে কিন্তু আমি জাস্ট একটা পেজের কমেন্ট গুলো পড়ার আমার সুযোগ আছে। আমি শুধু রাশেদ স্যার পেজ থেকে আজকের ক্লাসের সকল কমেন্ট পড়বো। তো আপনি একটু কষ্ট করে শুরুতেই বলে রাখছি, কষ্ট করে রাশেদ স্যার পেজ থেকে কমেন্ট করবেন। না হয় অনেকেই কমেন্ট করেন বলেন যে ভাই আমার কমেন্ট আপনি পড়েন না কেন, ভাই তো আমার কমেন্ট পড়েই না, এরকম না বিষয়টা। ওকে, কে কোথা থেকে যুক্ত হচ্ছেন আমরা দেখতে পাচ্ছি। আমাদের সাথে যুক্ত আছে লামিয়া আক্তার, যুক্ত আছে পটুয়াখালী জেলা থেকে আমাদের সাথে। ফরজানা আক্তার লিখেছে শেয়ার ডান। আমাদের সাথে নারায়ণগঞ্জ থেকে যুক্ত আছে, আমাদের সাথে তৃষা রহমান যুক্ত আছে, আমাদের সাথে দেখতে পাচ্ছি আরো অনেক শিক্ষার্থীরা যুক্ত আছে, লিখছে শেয়ার ডান। তো যারা যারা যুক্ত আছেন, যারা যারা কমেন্ট করছেন সবাই একটু কষ্ট করে রাশেদ স্যার পেজে এসে কমেন্ট করবেন, তাহলে আমি আপনাদের সবার কমেন্টের রিপ্লাই দিতে পারবো। তো কারা কে কোথা থেকে আজকের ক্লাসে যুক্ত আছেন সবাই একটু কমেন্ট করে জানান। ওকে, আমি আর কথা বাড়াচ্ছি না, আমি ক্লাসে আসছি। আমাদের প্রথম বিষয়টা হচ্ছে যে বাংলা সাহিত্যের ইতিহাস। বাংলা সাহিত্যের ইতিহাস জানার আগে আমাকে শুরুতে জানতে হবে যে বাংলা ভাষা আর হচ্ছে বাংলা ব্যাকরণ। এখন কথা হচ্ছে আমাদের বাংলা ভাষা, আমাদের বাংলা ভাষার অস্তিত্ব আমরা কোথায় পাই? বাংলা ভাষার আমাদের অস্তিত্ব কোথায় পাই? নির্দিষ্ট কোনো একটা সাহিত্য কর্মের মাঝে যদি আমাদের কোনো লেখা বা দলিল বা প্রমাণ থাকে সেক্ষেত্রে আমরা বলতে পারি সেটা আমাদের বাংলা ভাষার ঐতিহ্য বা এটা আমাদের বাংলা ভাষার নিদর্শন। এখন আমাদের এই বাংলা ভাষার নিদর্শন যদি আমরা ঘাটতে যাই তাহলে আমরা প্রথমেই দেখবো যে বাংলা ভাষার ইতিহাস সম্পর্কে আমাদেরকে জানতে হবে যে আমাদের এই বাংলা ভাষা বা বাংলা সাহিত্যের ইতিহাসটা কিভাবে আসলো। তো যারা যারা যুক্ত হয়েছেন সবাইকে আবার রিকোয়েস্ট করছি আমাদের আজকের এই ক্লাসটি আপনারা সবাই। আসসালামু আলাইকুম স্যার, আমি শেরপুর ময়মনসিংহ থেকে যুক্ত আছি। সৌরভ 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 যুক্ত আছে ময়মনসিংহ থেকে। থ্যাংক ইউ। যারা যারা যুক্ত আছে সবাই একটু ক্লাসটা শেয়ার করে দাও, বন্ধুদেরকে একটু মেনশন করে দাও। আজকের ক্লাসে কিন্তু শুরুতেই বলে রাখি আজকের ক্লাসে যে 5টা শেয়ার দিবে, 5টা শেয়ার এবং 5জন বন্ধুকে যে মেনশন করবে, তাহলে কিন্তু মেনশন করে আমাকে এই যে রাশেদ স্যার, এই রাশেদ স্যার পেজে যদি মেসেজ দাও, পেজে যদি ইনবক্স করো তাহলে কিন্তু আজকের ক্লাসের সম্পূর্ণ পিডিএফটি তোমাদেরকে দিয়ে দেওয়া হবে। অবশ্যই অবশ্যই রাশেদ স্যার পেজে ইনবক্স করবা, অন্য পেজে ইনবক্স করে চিল্লাফাল্লা করো না ভাই। তো যেটা বলছিলাম যে বাংলা সাহিত্যের ইতিহাসটাকে আমরা যদি জানতে চাই প্রথম আমাদের এই ইতিহাসটাকে ভাগ করতে হবে। কয়টা ভাগে ভাগ করা হয়েছে? এই বাংলা সাহিত্যের ইতিহাসকে 3 ভাগে ভাগ করা হয়েছে।
বাংলা সাহিত্যের ইতিহাসকে কয় ভাগে ভাগ করা হয়েছে? 3 ভাগে ভাগ করা হয়েছে। একদম প্রাইমারি লেভেল থেকে বেসিক ধরে ধরে পড়াবো। যারা কোনোদিনও বাংলা সাহিত্যের ইতিহাসের ক্লাস করে নাই তাদের জন্য আজকে ক্লাসটি হেল্পফুল হবে। যারা অনেক বেশি জানে তাদের জন্য আজকে ক্লাসটি হেল্পফুল হবে। আমি একদম বেসিক থেকে ধরে ধরে পড়াবো। সবাই লিখছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সবার সালাম একসাথে গ্রহণ করছি। হেরে যাওয়ার যোদ্ধা কমেন্ট করেছে, দেখতে পাচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সবার সালাম। নুসরাত সেতু কমেন্ট করেছ, সবার কমেন্ট দেখতে পাচ্ছি। ওকে, আমি আসি বাংলা সাহিত্যের ইতিহাসকে। আমি বললাম 3টা ভাগে ভাগ করা হচ্ছে। কয় ভাগে? এটাও কিন্তু পরীক্ষা আসে। বাংলা সাহিত্যের ইতিহাসকে যদি আমি প্রথমে দেখি, 1 নম্বরে আমি দেখবো প্রাচীন যুগ বা আদি যুগ। সবাই একটু লিখো, প্রাচীন যুগ, প্রাচীন যুগ বা আদি যুগ, প্রাচীন যুগ বা আদি যুগ। 2 নম্বর হচ্ছে বাংলা সাহিত্যের ইতিহাসের মধ্যে 2 নম্বর হচ্ছে মধ্যযুগ। 2 নম্বর কি? মধ্যযুগ, মধ্যযুগ। 3 নম্বর যদি আমি দেখি তাহলে দেখবো আমাদের এই বর্তমান সময় হচ্ছে আধুনিক যুগ, আধুনিক যুগ। মূলত আমাদের বাংলা সাহিত্যের ইতিহাসকে কয়টা যুগে ভাগ করা হয়েছে? 3টি যুগে ভাগ করা হয়েছে। 3টি যুগে ভাগ করা হয়েছে। 1 নম্বর হচ্ছে প্রাচীন যুগ, মধ্যযুগ, আধুনিক যুগ। এর মধ্যে আরো কিছু ক্লাসিফিকেশন আছে, আমি এগুলো নিয়ে ডিটেলস আলোচনা করব ইনশাআল্লাহ। একটু ধৈর্য ধরে আগে আমরা প্রাথমিক ক্লাসটা করি। এই প্রাচীন যুগ বা আদি যুগ শুরু হয় কবে? এই প্রাচীন যুগ বা আদি যুগ শুরু হয় আমরা ধারণা মতে 650 থেকে 1200 খ্রিস্টাব্দ পর্যন্ত। এই প্রাচীন যুগটার সময়কাল কত? প্রাচীন যুগটার সময়কাল হচ্ছে 650 থেকে 1200 খ্রিস্টাব্দ পর্যন্ত। এরপর আসি মধ্যযুগ। মধ্যযুগ শুরু হয়েছে এই প্রাচীন যুগের শেষে 1201 থেকে 1800 পর্যন্ত ছিল, 1800 খ্রিস্টাব্দ পর্যন্ত ছিল মধ্যযুগ। এরপর আসে আধুনিক যুগ। আধুনিক যুগ হচ্ছে 1801 থেকে বর্তমান পর্যন্ত, আজকে পর্যন্ত হচ্ছে আমাদের বাংলা সাহিত্যের আধুনিক যুগ, বাংলা সাহিত্যের আধুনিক যুগ। সবাইকে এই পর্যন্ত ক্লিয়ার? এখন আসি, অনেকে আমাকে বলবেন ভাই অন্ধকার যুগের কথা যে বারবার শুনি। হ্যাঁ, বাংলা সাহিত্যের এই মধ্যযুগের মধ্যে একটা যুগ আছে যে যুগটাকে বলা হয় অন্ধকার যুগ। মধ্যযুগের সূচনাকালে প্রথম 150 বছরকে, প্রথম 150 বছর, প্রথম 150 বছরকে বলা হয় বাংলা সাহিত্যের অন্ধকার যুগ। অন্ধকার অন্ধকার যুগ, অন্ধকার যুগ। এই যুগটাতে বলা হয় তেমন উল্লেখযোগ্য কি সাহিত্যকর্ম রচনা হয় নাই, মানে আমাদের তুলনামূলক যেভাবে সাহিত্যের গ্রোথটা হচ্ছিল সেইভাবে গ্রোথটা এই যুগটাতে হয় নাই। তারপর শেখ সুবিধার, হলুদ মিশ্র, তারপর হচ্ছে প্রকৃত পৈঙ্গলের মতো অনেকগুলো সাহিত্য, অনুবাদ সাহিত্য রচনা হয়েছে আমাদের এই সময়টাতে, 150 বছর সময়টাতে। পরবর্তীতে ধারাবাহিকভাবে আমরা দেখি শ্রীকৃষ্ণ কীর্তনের মাধ্যমে আবার মধ্যযুগের সাহিত্যকর্মগুলো আবার আবির্ভাব ঘটে, আবার নতুন ভাবে নবায়ন হতে থাকে। তো সবাই কমেন্ট করছে। মুনা লিখেছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সিয়াম লিখেছে ধন্যবাদ স্যার, ধন্যবাদ। ঐশী আমাদের সাথে যুক্ত হয়েছে, মেনশন করেছে। যারা যারা শেয়ার করেছে, মেনশন করেছে, সবাই একটু লিখবা শেয়ার ডান, শেয়ার ডান লিখে অবশ্যই আমাদের রাশেদ স্যার পেজে ইনবক্স করবা। ক্লাস শেষে আধা ঘন্টার মধ্যে তোমাকে পিডিএফ দিয়ে দেওয়া হবে, সম্পূর্ণ ক্লাসের পিডিএফ দিয়ে দেওয়া হবে। অবশ্যই ক্লাসটা শেয়ার করতে হবে, 5 জনকে শেয়ার, এবং অ্যাটলিস্ট 5 জন বন্ধুকে মেনশন করতে হবে। ওকে, এরপরে আসি আমাদের আধুনিক যুগ। এই আধুনিক যুগটাকে আরো 5 ভাগে ভাগ করা হয়েছে। তোমাদের এই 5 ভাগ, আমাদের যে শিক্ষার্থী বন্ধুরা আছে, আপনি বাংলা বিভাগের যদি না পড়েন তাহলে আপনার আপাতত এই 5 ভাগ না জানলে হবে। আর একটা মডার্ন যে যুগটা আছে এই 5 ভাগ না জানলে হবে। তবে আমাদের মূলত প্রশ্ন আসে যে বাংলা সাহিত্যের যুগ কয়টা, বা বাংলা সাহিত্যকে কয়টা ভাগে ভাগ করা হয়েছে? বাংলা সাহিত্যকে 3টি ভাগে, বাংলা সাহিত্যকে 3টি ভাগে ভাগ করা হয়েছে। এটাই আপনি মূলত জেনে রাখেন, প্রাচীন যুগ, মধ্যযুগ, আধুনিক যুগ। প্রাচীন যুগের সময়সীমা কত? 650 থেকে 1200 খ্রিস্টাব্দ। 1201 থেকে 1800 পর্যন্ত হচ্ছে মধ্যযুগ। আর এই জায়গায় প্রথম 150 বছর মানে হচ্ছে, প্রথম 150 বছর মানে হচ্ছে 1201 থেকে 1350। এই সময়টাকে বলা হয় অন্ধকার যুগ, এই সময়টাকে বলা হয় অন্ধকার যুগ, এই সময়টাকে বলা হয় অন্ধকার যুগ। আর আধুনিক যুগ হচ্ছে 1801 থেকে বর্তমান পর্যন্ত হচ্ছে আধুনিক যুগ। এ পর্যন্ত সবাই কি ক্লিয়ার? এ পর্যন্ত সবাই ক্লিয়ার? শেয়ার ডান, মেনশন ডান। থ্যাংক ইউ। ওকে, এরপরে আসি। পিডিএফ তো দেন নাই, আগের ক্লাসের পিডিএফ তো দেন নাই। যারা আমার পেজে ইনবক্স করছে সবাইকে পিডিএফ দিয়ে দিছি, যারা পেজে ইনবক্স করছে সবাইকে পিডিএফ দিয়ে দিছি। লামিয়া আক্তার, আপনি আমার রাশেদ স্যার পেজে ইনবক্স করেন যে আগের ক্লাসের পিডিএফ বা কোন ক্লাসের পিডিএফ চান, আপনি মেসেজ করেন, এই ক্লাস শেষে আপনাকে আবার দিয়ে দেওয়া হবে, না দেওয়া হলে। ওকে,
এখন আসি 3 ভাগে ভাগ করা হয়েছে, 3টা ভাগ সম্পর্কে আমি জানাইছি, এতক্ষণ আমি অলরেডি বলে ফেলছি। তারপর আমি আসি যে আদি যুগ বা প্রাচীন যুগ। আমরা 1 নম্বরে শুনেছিলাম আদি যুগ বা প্রাচীন যুগ। এখন কথা হতে পারে যে ভাই এই যে 3টা যুগ পড়াইছেন, 3টা যুগের মধ্যে প্রথম 1 নম্বরে ছিল আদি যুগ বা প্রাচীন যুগ। এই যুগটাতে কি, এই যুগটার বৈশিষ্ট্য হচ্ছে এই যুগে ব্যক্তি এবং সমাজ ছিল প্রধান। এই যুগের বৈশিষ্ট্য কি, এই যুগের বৈশিষ্ট্য ছিল ব্যক্তি ব্যক্তি কিংবা সমাজ, ব্যক্তি কিংবা সমাজ নিয়ে, ব্যক্তি কিংবা সমাজ ছিল প্রধান। এই সময়টাতে ব্যক্তি এবং প্রধান মানে ব্যক্তি এবং সমাজকে নিয়েই লেখালেখি খুব বেশি হতো। আর মানুষ ছিল গৌণ বা ধর্ম ছিল গৌণ। গৌণ মানে হচ্ছে অপ্রধান, গৌণ মানে হচ্ছে অপ্রধান। হ্যাঁ, তারপর আমরা যদি যাই মধ্যযুগে বিষয়টা এসে আবার বললো যে মধ্যযুগে ধর্ম হচ্ছে মুখ্য আর ব্যক্তি বা জীবন হচ্ছে গৌণ। মানে ধর্মকেন্দ্রিক সাহিত্যগুলো রচনা হয়েছে মধ্যযুগে। পরীক্ষায় এটা প্রশ্ন আসে বারবার যে ধর্মকেন্দ্রিক সাহিত্য কোন যুগে হতো? এটা হলো মধ্যযুগে। আরো একটা ক্লাস আজকে আমরা প্রাচীন যুগ পর্যন্ত দিয়ে আমরা চর্যাপদ দিয়ে একদম ডিটেলস শেষ করব। পরবর্তী ক্লাসে আমরা মধ্যযুগ নিয়ে আলোচনা করব, তখন আমরা এই বিষয়গুলো বিস্তারিত জানতে পারবো। ওকে, আমরা 2টা ক্লাসে শেষ করবো এই ইতিহাসটা। প্রাচীন যুগের আজকে ক্লাস হচ্ছে একদম প্রাচীন যুগ আদ্যপন্ত শিখাবো। আগামী ক্লাসে আমরা মধ্যযুগ এবং আধুনিক যুগটা শিখাবো। সবাই একটু মনোযোগ দিয়ে ক্লাসটা করে। প্রাচীন যুগ বা আদি যুগ বলতে কি বুঝি? বাংলা সাহিত্যের প্রাচীনতম নিদর্শন যদি আমরা বলি, বাংলা সাহিত্যের প্রাচীনতম নিদর্শন পাওয়া যায় হচ্ছে চর্যাপদ গ্রন্থে। এই চর্যাপদ গ্রন্থ জানার আগে আমাদেরকে আরো কিছু বিষয় জানতে হবে। সেই বিষয়গুলো আমি তোমাদেরকে একটু স্লাইডে দেখাচ্ছি। একটা মিনিট, একটু জাস্ট মিনিট। ওকে, আমরা বলছি আদি যুগ বা প্রাচীন যুগ। আদি যুগ বা প্রাচীন যুগ যদি জানতে হয়, শুরুতে আমাদেরকে একটা বিষয় জানতে হয়, সেটা হচ্ছে চর্যাপদ বিষয়টা। যে চর্যাপদ যে একটা গ্রন্থ, এটা একটা বই, এটা হচ্ছে বাংলা সাহিত্যের প্রাচীনতম গ্রন্থ। এখন পরীক্ষার প্রশ্ন আসে বাংলা ভাষা ও সাহিত্যের প্রাচীনতম শাখা কি? পরীক্ষায় এরকম একটা প্রশ্ন আসে, বাংলা বাংলা ভাষা ও সাহিত্যের সাহিত্যের প্রাচীনতম শাখা, প্রাচীনতম শাখা কি? পরীক্ষায় এরকম একটা প্রশ্ন আসে বারবার। একটু সবাই একটু কমেন্ট করো, বাংলা ভাষা ও সাহিত্যের প্রাচীনতম শাখা কি? সবাই একটু কমেন্ট করো, সবার কমেন্ট আমি দেখতে চাচ্ছি। বাংলা ভাষা ও সাহিত্যের প্রাচীনতম শাখা কি? বাংলা ভাষা ও সাহিত্যের প্রাচীনতম শাখা কি? বাংলা ভাষা ও সাহিত্যের প্রাচীনতম শাখা কি? দেখো, আরেকটা প্রশ্ন আসে এরকম, আমরা কনফিউজ হই। বাংলা একই রকম দেখতে, আমাদের কনফিউজ গুলো কোন জায়গায় হয় আমি এই জায়গাগুলো আইডেন্টিফাই করে দিচ্ছি। বাংলা ভাষা ও সাহিত্যের প্রাচীনতম নিদর্শন কোনটি? কিন্তু দেখো, প্রশ্নটা অনেকটা কাছাকাছি, কিন্তু উত্তর কিন্তু আর কাছাকাছি নয়। প্রশ্নটা একদম কাছাকাছি কিন্তু উত্তর কাছাকাছি নয়। এটা খেয়াল করি, আমার প্রথম প্রশ্নটা ছিল বাংলা ভাষা ও সাহিত্যের প্রাচীনতম শাখা। আবার এই জায়গায় বলছে বাংলা ভাষা ও সাহিত্যের প্রাচীনতম নিদর্শন। একটু খেয়াল করো, 2টা প্রশ্ন একই রকম দেখতে, কিন্তু এক জায়গায় দেওয়া আছে শাখা আর এক জায়গায় দেওয়া আছে নিদর্শন। মনে রাখবে, সবসময় আমার শিক্ষার্থীরা মনে রাখবে যে বাংলা সাহিত্যের প্রাচীনতম শাখা যদি বলে সেক্ষেত্রে হবে কাব্য। সেক্ষেত্রে সঠিক উত্তর কি হবে? কাব্য। বাংলা সাহিত্যের প্রাচীনতম শাখা কি? পরীক্ষা প্রশ্ন আসলে রাইট অ্যান্সার কি হবে? রাইট অ্যান্সার হবে কাব্য। বাংলা ভাষা সাহিত্যের প্রাচীনতম শাখা কি? বাংলা ভাষা সাহিত্যের প্রাচীনতম শাখা হচ্ছে কাব্য। বাংলা ভাষা সাহিত্যের প্রাচীনতম শাখা কি? কাব্য। এরপর আসি, বাংলা ভাষা সাহিত্যের প্রাচীনতম যদি বলে নিদর্শন কি, তখন হবে চর্যাপদ। চর্যাপদ। দেখেন, সবাই কিন্তু এই জায়গাটা ভুল করেন। আমি জানি বলে আপনাদেরকে এই বিষয়টা আমি বারবার ক্লিয়ারিফাই করার চেষ্টা করছি যে বাংলা ভাষা ও সাহিত্যের প্রাচীনতম শাখা কি আর বাংলা ভাষা ও সাহিত্যের প্রাচীনতম নিদর্শন কি। দেখেন, যখন বলবে শাখা বললে হবে কাব্য, শাখা বললে রাইট অ্যান্সার হবে কাব্য। আর যদি নিদর্শন বলে তাহলে রাইট অ্যান্সার কি হবে? রাইট অ্যান্সার হবে চর্যাপদ বা চর্যা বিনিশ্চয়। ওকে, ক্লিয়ার?
এই বিষয়টা ক্লিয়ার? ওকে, আমরা এরপর আসি তাহলে চর্যাপদ বিষয়টা নিয়ে। চর্যাপদ যে গ্রন্থটা আছে, চর্যাপদ গ্রন্থটাকে ইংরেজিতে বলা হয় চার যা পা দা। চার যা পা দা, এটাও বারবার পরীক্ষা আসছে, অনেক জায়গায় পরীক্ষা আসছে। চার যা পা দা। সুবিনা আক্তার লিখেছে শাখা কাব্য। থ্যাংক ইউ, আপনার উত্তর রাইট হয়েছে। ওকে, আমরা একটু আসি যে ভারতীয় ভাষার প্রাচীনতম, এই চর্যাপদ গ্রন্থটা নিয়ে বললাম বাংলা সাহিত্যের প্রাচীনতম শাখা হচ্ছে কাব্য, বাংলা সাহিত্যের প্রাচীনতম শাখা কাব্য, নিদর্শন হচ্ছে চর্যাপদ। এখন আসি ভারতীয় ভাষায়, পরীক্ষা আসে যে ভারতীয় ভারতীয় ভাষার প্রাচীনতম শাখা কি, বা প্রাচীনতম নিদর্শন 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 কি, অথবা এরকম আসে বাংলা ভারতীয় ভাষার প্রাচীনতম নিদর্শন পাওয়া যায়, নিদর্শন কি, অথবা একটা আসে নিদর্শন পাওয়া যায় কোন গ্রন্থে। ভারতীয় ভাষার প্রাচীনতম নিদর্শন পাওয়া যায় কোন গ্রন্থে, অথবা ভারতীয় ভাষার বা ভারতীয় সাহিত্যের প্রাচীনতম শাখা কোনটি। এটা বারবার পরীক্ষা আসে। মনে রাখবেন, ভারতীয় ভাষা আর বাংলা ভাষা কখনোই এক নয়। ভারতীয় ভাষা একটা, বাংলা ভাষা আরেকটা। ভারতীয় ভাষার অনেক পরে, অনেক অনেক পরে এসে আমাদের এই বাংলা ভাষার উৎপত্তি হয়েছে। আমি যখন ভাষার ক্লাস নিব, ভাষার উৎপত্তির ক্লাস নিব, তখন এই বিষয়গুলো খুব বেশি ক্লিয়ার হতে পারবেন। ওকে, ভারতীয় ভাষার প্রাচীনতম নিদর্শন হচ্ছে ঋগ্বেদ। ভারতীয় ভাষার প্রাচীনতম নিদর্শন কি, সবাই একটু বলেন, কমেন্ট করেন। ভারতীয় ভাষার প্রাচীনতম নিদর্শন হচ্ছে ঋগ্বেদ। ঋগ্বেদ, ঋগ্বেদ। এই ঋগ্বেদ বানানটা আরেকভাবে আসে এইভাবে, এইভাবে যে যেভাবে লিখেন বা যে যেভাবেই পান সেইভাবেই রাইট। যেহেতু এটা ভারতীয় সাহিত্য, ভারতীয় সাহিত্যের প্রাচীনতম নিদর্শনের নাম কি, ঋগ্বেদ, অথবা এভাবে লিখবেন ঋগ্বেদ। এই ঋগ্বেদ গ্রন্থটা রচনা হয়েছিল বলে আজকে আপনি ব্যাকরণ পড়া লাগতেছে। এই ঋগ্বেদ গ্রন্থটা যদি রচনা না হইতো, তাহলে আপনার আমার জীবনও ব্যাকরণ পড়া লাগতো না। কেননা এই ঋগ্বেদ হচ্ছে একটি ধর্মীয় গ্রন্থ, যে ধর্মীয় গ্রন্থটি এক এক অঞ্চলের মানুষ এক এক ভাষায়, মানে এক এক ভাবে পড়া শুরু করলো। মনে করেন, আমি যদি বলি আপনি কেমন আছেন, আমি বললাম আপনি কেমন আছেন, আমি প্রমিত চলিত ভাষা আপনাকে বললাম আপনি কেমন আছেন। কিন্তু এই কথাটাকেই আমি যদি সিলেটের ভাষা কনভার্ট করি, সিলেটে তো বাংলা ভাষা, সিলেটের ভাষা কনভার্ট করলে হয় গমাসন্নি, মানে সরি এরকম বলে আপনি কেন আছেন, আপনি কেন আছেন এরকম বলে। আবার যদি এই ভাষাটা চট্টগ্রামে যায়, তাহলে বলবে আপনি গমাসন্নি, বা বদ্দা গমাসন্নি, এরকম বলবে বদ্দা গমাসন্নি। তা আমি বলছি আপনি কেমন আছেন, আর সে বলতেছে বদ্দা গমাসন্নি। মানে ভাষার যে আঞ্চলিক বৈচিত্র্য তাকে বলা হয় উপভাষা বা ডায়ালেক্ট। এই উপভাষার কারণে দেখা গেল যে ঋগ্বেদ একটা ধর্মীয় গ্রন্থ, এক এক জায়গায় এক এক রকম উচ্চারণ হওয়ার কারণে ধর্মীয় গ্রন্থের অবমাননা হচ্ছে। তাই তৎকালীন সময়ে পানিনি, বিখ্যাত ব্যাকরণবিদ পানিনি, তিনি কি করলেন, এই ঋগ্বেদ গ্রন্থের উপর 8টা নিয়ম করে দিলেন। 8টি নিয়মের একটা বই লিখে দিলেন। পরবর্তীতে যাকে অষ্টাধ্যায়ী নামে একটি গ্রন্থ রচনা হয়, এই 8টা নিয়ম দিয়ে অষ্টাধ্যায়ী নামে একটা গ্রন্থ রচনা হয়, যেটি বাংলা ভাষার যেটি আমাদের উপমহাদেশের প্রথম ব্যাকরণ বই লিখেছেন পানিনি। ঠিক আছে, আমরা হিস্ট্রিটা আপনাকে একটু বলে দিলাম যেন আপনার বিষয়টা মনে থাকে। ওকে, এরপর আসি যে চর্যাপদ রচিত হয় কোন আমলে। এটা একবার পরীক্ষা আসছে যে চর্যাপদ রচনা হয় কোন আমলে, একটু লিখে রাখেন। এই যে চর্যাপদ গ্রন্থটি, চর্যাপদ রচনা হয় কাল আমলে। আমি আপনাকে বাজি ধরে বলতে পারি, আপনি যদি এডমিশন শিক্ষার্থী হন, তাহলে কোন প্রতিষ্ঠান, বাংলাদেশে এখন পর্যন্ত কোন প্রতিষ্ঠান নাই যে আপনাকে এভাবে ধরে ধরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জন্য, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একটা প্রশ্নের জন্য, জাস্ট একটা প্রশ্নের জন্য, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একটা প্রশ্নের জন্য আপনাকে এভাবে একটা টপিকস এর উপর 2টা ক্লাস নেওয়ার মতো মেন্টালিটি আছে, এরকম মানুষ আমি আমার এই বয়সে, আমি 5 বছর শিক্ষকতা অভিজ্ঞতার বয়সে আমি দেখি না কোনো প্ল্যাটফর্ম আপনাকে এইভাবে ক্লাস দিতে। তা আমি আমাদের ড্রিম অ্যাচিভার বিশ্বাস করে যে স্টুডেন্টের প্রত্যেকটা মার্কই গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা নাম্বারই গুরুত্বপূর্ণ। আপনার হয়তো আমরা গদভাবে যদি চিন্তা করি যে গুচ্ছতে চান্স পাবে বা অমুক বিশ্ববিদ্যালয় তমুক বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে, একটা আইডেন্টিফাই মানে একটা বিশ্ববিদ্যালয়কে টার্গেট করে যদি আমি বলি, তাহলে এই প্রশ্নগুলো আপনি সবসময় পাবেন, হয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, না হয় রাজশাহী বিশ্ববিদ্যালয়, না হয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। এই 3টা বিশ্ববিদ্যালয় এই বাংলা সাহিত্যের ইতিহাস থেকে কিন্তু বারবার প্রশ্ন আসে। আমার কথা বিশ্বাস না হলে প্রশ্ন ব্যাংক খোলেন, আমি আপনাকে দেখাচ্ছি। আর তাও যদি বিশ্বাস না হয়, তাও যদি সময় না থাকে, আমি আজকে আপনাকে ক্লাসেই দেখাবো
এই টপিকস পড়া যে আসলে এই জায়গা থেকে প্রশ্ন হয় কিনা। ওকে, পাল আমলে, থ্যাংক ইউ। এরপরে স্লাইডে যাই আমি একটু। বাংলাদেশের কোনো প্ল্যাটফর্মে এরকম করে ধরে ধরে আপনাকে পড়াবে না, এরকম করে ধরে ধরে আপনাকে কখনোই পড়াবে না। ওকে, এখন আসি চর্যাপদের রচনাকাল। এরপরে আসি চর্যাপদের রচনাকাল। সাউন্ড কম শোনা যাচ্ছে স্যার, একটু আপনার ফোনে সাউন্ড একটু বাড়ায় নেন ভাই। আমার মনে হয় সাউন্ড যথেষ্ট ক্লিয়ার আছে। বাকিদের কি অবস্থা একটু বলো দেখি। লামিয়া আক্তার একটু ইয়ারফোন ব্যবহার করতে হবে ভাইয়া। মিলি লিখেছে আজকে শাশুড়ি আছে, বাসায় ক্লাস করা হবে না। ঠিক আছে, রেকর্ড ক্লাস করে নিও ভাইয়া। পাল আমলে রচনা করা হয়েছে, রচনা করেন পানিনি। না, চর্যাপদ রচনা পানিনি করে নাই ভাই, অষ্টাধ্যায়ী গ্রন্থ পানিনি রচনা করছে। চর্যাপদ গ্রন্থ পানিনি রচনা করে নাই। এই উল্টাপাল্টা তথ্য দিয়ে আমার মাথা নষ্ট করো না। সাউন্ড ক্লিয়ার আছে? ওকে, ঠিক আছে। ওকে ওকে ওকে, ঠিক আছে ঠিক আছে। অষ্টাধ্যায়ী গ্রন্থ লিখছে পানিনি, চর্যাপদ গ্রন্থ পানিনি লিখে নাই রে ভাই। 24 জন 23 জন নিয়ে কামড়াকামড়ি করতেছে, একজন লিখে নাই এই গ্রন্থ। ওকে, আমরা আসি চর্যাপদ গ্রন্থের রচনাকাল। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে, এক নম্বর লিখবা ডক্টর মুহাম্মদ। আমি একটু সংক্ষেপে নামগুলো লিখছি, তোমরা একটু কষ্ট করে ডিটেলস লিখে নিয়ে। ডক্টর মুহাম্মদ, বানানটা একটু খেয়াল রাখবা, মুহাম্মদ মুহাম্মদ। ডক্টর মুহাম্মদ শহীদুল্লাহ, শহীদুল্লাহ মনে রাখবা, কবি সাহিত্যিকদের নাম যেভাবে আছে এভাবেই রাইট, শহীদুল্লাহ। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে চর্যাপদ গ্রন্থটি রচনা হয়েছে 650 থেকে 1200 খ্রিস্টাব্দের মধ্যে, 650 থেকে 1200 খ্রিস্টাব্দের মধ্যে। তাহলে চর্যাপদ গ্রন্থটি কত সালে রচনা হয়েছে? চর্যাপদ গ্রন্থটি রচনা হয়েছে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে 650 থেকে 1200 খ্রিস্টাব্দের মধ্যে। এরপরে ডক্টর সুনীতি কুমার, ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়, একটু দেখো, ডক্টর সুনীতি সুনীতি কুমার, ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়। ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় কি করেছে? চর্যাপদ গ্রন্থটিকে বলছে যে না, চর্যাপদ গ্রন্থটি 650 থেকে 1200 খ্রিস্টাব্দে রচনা হয় নাই। চর্যাপদ গ্রন্থটি সুনীতি কুমার চট্টোপাধ্যায়, ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় বলছে চর্যাপদ গ্রন্থটি রচনা কাল হয়েছে 950 থেকে 1200 খ্রিস্টাব্দের মধ্যে, 950 থেকে 1200 খ্রিস্টাব্দের মধ্যে। মানে চর্যাপদ গ্রন্থটা একজন বলে সপ্তম শতকে রচনা হয়েছে, আমার একজন বলছে দশম শতকে রচনা হয়েছে। এখন আসি এই চর্যাপদের বয়স কত, এটা পরীক্ষা আসে চর্যাপদের, বা আমাদের বারবার পরীক্ষা আসে বাংলা ভাষার বয়স কত, লিখে রাখতে পারো বাংলা ভাষা, বাংলা ভাষা, অথবা লিখতে পারো বাংলা সাহিত্যের, বাংলা সাহিত্যের অথবা চর্যাপদের, চর্যাপদের আনুমানিক বয়স, বয়স আনুমানিক বয়স 1000 বছর, 1000 বছর। তাহলে চর্যাপদের আনুমানিক বয়স কত? চর্যাপদের আনুমানিক বয়স হচ্ছে 1000 বছর। তাহলে চর্যাপদের বয়স কত? চর্যাপদের বয়স 1000 বছর। যদি বলে বাংলা সাহিত্যের বয়স কত? 1000 বছর। যদি বলে বাংলা ভাষার বয়স কত? 1000 বছর। কারণ বাংলা ভাষাতে 1000 বছর আগে ছিল, এটা আমরা জানছি কিভাবে? চর্যাপদ গ্রন্থের মাধ্যমে আমরা জানতে পেরেছি। তাহলে সবাই যারা যারা আমাদের সাথে যুক্ত হয়েছ বা আমাদের সাথে ক্লাসে যুক্ত আছো, বিভিন্ন পেজ থেকে অর্ণব স্যার, ইজি ইংলিশ, তারপর হচ্ছে আইমন স্যার, তারপর আরো যে গ্রুপগুলো আছে, আরো যে পেজগুলো আছে, যারা যেখান থেকে যুক্ত হচ্ছে সবাইকে আমি রিকোয়েস্ট করব যে একটু কষ্ট করে রাশেদ স্যার, এই যে রাশেদ স্যার ফেসবুকে সার্চ দিয়ে এই রাশেদ স্যার পেজ থেকে ক্লাসের কমেন্ট গুলা করার জন্য। ক্লাস তুমি যে কোনো জায়গায় করতে পারো, কোনো সমস্যা নাই, সবগুলো আমাদেরই প্রতিষ্ঠান। আপনারা একটু কষ্ট করে এই গ্রুপটাতে, মানে এই পেজটাতে এসে কমেন্ট করেন, তাহলে আমি আপনার কমেন্ট গুলো দেখতে আমার জন্য বোধগম্য বা সুবিধা হয়। ওকে, এরপর আসি আমরা চর্যাপদের আবিষ্কার। চর্যাপদের আবিষ্কার, এখন কথা হচ্ছে ভাই চর্যাপদ কি রকেট সায়েন্স যে আবিষ্কার করবে? না, চর্যাপদ রকেট সায়েন্স না, কিন্তু চর্যাপদ গ্রন্থটা তো আবিষ্কার করছে না। চর্যাপদ গ্রন্থটা তো এটা একটা প্রাচীন গ্রন্থ, এই গ্রন্থটা তখন ছিল না, বা আমাদের এই দেশে এখন বর্তমানে ছিল না। এটা কি হয়েছিল? এইটা আমাদের যখন ওই যে বললাম বাংলা সাহিত্যে চর্যাপদ চর্যাপদ রচনা হচ্ছে প্রাচীন যুগে, রচনা হয়েছে প্রাচীন যুগে। প্রাচীন যুগ শেষ হয়েছে কবে? প্রাচীন যুগ শেষ হয়েছে 1200 খ্রিস্টাব্দে। এরপরে 150 বছর, 150 বছর মুসলিমরা ক্ষমতায় আসলে কি হয়, যে বৌদ্ধদেরকে এই অঞ্চল থেকে বিতাড়িত করে দেয়, বা বৌদ্ধরা
অত্যাচার থেকে বিতাড়িত হয়ে যায়। তাহলে এই যে 150 বছর এই অঞ্চল থেকে তারা চলে গেছে। যেমন আমরা যদি চিন্তা করি যে আমাদের যুদ্ধের সময়, আমাদের 71 যুদ্ধের সময় আমরা পার্শ্ববর্তী দেশে আশ্রয় নিয়েছি, তৎকালীন সময় যে বৌদ্ধরা ছিল, সহজে বৌদ্ধ ধর্মাবলম্বীরা ছিল, যাদের এই চর্যাপদ হচ্ছে ধর্মীয় গ্রন্থ, তারা কি করেছে, নেপালে আশ্রয় নিয়েছিল। তাই এই চর্যাপদ গ্রন্থটাও তারা নেপালে নিয়ে গিয়েছিলেন। তাই এই চর্যাপদ গ্রন্থটি আবিষ্কার করার জন্য তৎকালীন সময়ে, মানে তৎকালীন সময় বলতে হচ্ছে 1907 সালের দিকে, ডক্টর হরপ্রসাদ শাস্ত্রী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান ডক্টর হরপ্রসাদ শাস্ত্রী নেপালে তিনবার ভ্রমণ করেন এই গ্রন্থটি আবিষ্কারের জন্য। তাহলে লিখে রাখতে পারো, চর্যাপদ গ্রন্থটি আবিষ্কার হয়, লিখবে চর্যাপদ গ্রন্থটি আবিষ্কার হয়, সবাই লিখবে চর্যাপদ গ্রন্থটি আবিষ্কার হয় 1907 সালে। চর্যাপদ গ্রন্থটি কত সালে আবিষ্কার হয়? 1907 সালে। কোথা থেকে আবিষ্কার হয়েছে? এই চর্যাপদ গ্রন্থটি আবিষ্কার হয়েছে নেপালের রাজদরবার থেকে। লিখে রাখো, নেপালের রাজদরবার বা নেপালের রাজ গ্রন্থাগার লিখতে পারো, নেপালের রাজ গ্রন্থাগার। লাইব্রেরিটার নাম ছিল রয়্যাল লাইব্রেরি, রয়্যাল লাইব্রেরি লিখে রাখতে পারো, রয়্যাল লাইব্রেরি। তাহলে দেখো আমি কি বললাম, যে 1907 সালে নেপালের রাজ গ্রন্থাগারে রয়্যাল লাইব্রেরি থেকে, রাজ গ্রন্থাগার বা রয়্যাল লাইব্রেরি থেকে এই গ্রন্থটি আবিষ্কার করেন কে? ডক্টর হরপ্রসাদ শাস্ত্রী। এই গ্রন্থটি আবিষ্কার করেন কে? আমাদের ডক্টর হরপ্রসাদ শাস্ত্রী। তার নামকে মহামহোপাধ্যায় ডক্টর হরপ্রসাদ শাস্ত্রী বলা হয়। তোমরা জাস্ট শর্ট নামটা লিখে রাখতে পারো, ডক্টর হরপ্রসাদ শাস্ত্রী। কে আবিষ্কার করেন? ডক্টর হরপ্রসাদ শাস্ত্রী। ডক্টর হরপ্রসাদ শাস্ত্রী এই গ্রন্থটি রচনা করেন। ডক্টর হরপ্রসাদ শাস্ত্রী গ্রন্থটি রচনা করেন। ডক্টর হরপ্রসাদ শাস্ত্রী গ্রন্থটি রচনা করেন। ডক্টর হরপ্রসাদ শাস্ত্রী গ্রন্থটি রচনা করেন। সবাইকে লিখো, মহামহোপাধ্যায়, ওনার নাম হচ্ছে মহামহোপাধ্যায়, মহামহোপাধ্যায় ডক্টর হরপ্রসাদ শাস্ত্রী। ডক্টর হরপ্রসাদ শাস্ত্রী, মহামহোপাধ্যায় হচ্ছে ওনার উপাধি। এই তিনি কে? ডক্টর হরপ্রসাদ শাস্ত্রী কে? ডক্টর হরপ্রসাদ শাস্ত্রী ডক্টর হরপ্রসাদ শাস্ত্রী হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলা বিভাগের বিভাগীয় প্রধান ছিলেন। ডক্টর হরপ্রসাদ শাস্ত্রী ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান ছিলেন। তিনি এই চর্যাপদ গ্রন্থটি আবিষ্কার করার জন্য, বাংলা সাহিত্যে বিশেষ অবদানের জন্য 1927 সালে তিনি ডিলিট উপাধি লাভ করেছিলেন। এই ডিলিট ডক্টর অব লিটারেচার পুরস্কারও লাভ করেছিলেন। ওগুলো ঢাকা ইউনিভার্সিটিতে খুব বেশি কমন আসবে, তোমার জানা দরকার নাই। যারা সেকেন্ড টাইমার আছো তোমরা না জানলেও চলবে। আমাদের তথ্যের ক্লিয়ারেন্সের জন্য আমি বিষয়গুলো জানিয়ে রাখলাম। তাহলে দেখো, চর্যাপদ গ্রন্থটি কত সালে আবিষ্কার হয়? চর্যাপদ গ্রন্থটি 1907 সালে আবিষ্কার হয়। কোথা থেকে আবিষ্কার হয়েছে? নেপালের রয়্যাল থেকে আবিষ্কার হয়েছে। আবিষ্কার করেন কে? ডক্টর হরপ্রসাদ শাস্ত্রী আবিষ্কার করেন। এখন কথা হচ্ছে, এই গ্রন্থটি প্রকাশ হয় কিভাবে? দেখো, আমাদের বাঙালি জাতি, আমরা কোন জাতি জানো তো তোমরা? আমরা কোন জাতি? আমরা বাঙালি জাতি। বাঙালি জাতি খাইতে পারলে শুইতে চায়, শুইতে পেলে ঘুমাইতে চায়। তো বাঙালি জাতি, ডক্টর হরপ্রসাদ শাস্ত্রী তো একজন বাঙালি। তিনি চর্যাপদ আবিষ্কারের জন্য নেপালে গেছেন। তিনি একটা বই নিয়ে চলে আসবেন না, তিনি কি করলেন? বাংলা সাহিত্যের আরো গুরুত্বপূর্ণ 3টা গ্রন্থ তিনি একসাথে আবিষ্কার করলেন। কি কি সেই গ্রন্থগুলো? লিখে রাখো, চর্যাপদ সহ তিনি আরো তিনটি গ্রন্থ আবিষ্কার করেন। কি কি? এক নম্বরে লিখবে, সবাই এক নম্বরে লিখবে ডাকার নব। এক নম্বরে লিখবে ডাকার নব। 2 নম্বরে লিখবে ডাকার নব। 2 নম্বরে লিখবে দোহাকোষ। 2 নম্বরে লিখবে কি? দোহাকোষ। সবাই লিখো, দোহাকোষ। এক নম্বরে লিখবে ডাকার নব, 2 নম্বরে দোহাকোষ। 3 নম্বরে লিখবে সরহপাদের দোহা বা কৃষ্ণপাদের দোহা। লিখবে সবাই, সরহপাদের দোহা বা
কৃষ্ণপাদের দোহা, সরহপাদের দোহা বা কৃষ্ণপাদের দোহা, সরহপাদের দোহা বা কৃষ্ণপাদের দোহা, সরহপাদের দোহা বা কৃষ্ণপাদের দোহা, সরহপাদের দোহা বা কৃষ্ণপাদের দোহা। তাহলে দেখো, এই ডক্টর হরপ্রসাদ শাস্ত্রী চর্যাপদ গ্রন্থ সহ কয়টা গ্রন্থ আবিষ্কার করেন? 3টি গ্রন্থ আবিষ্কার করেন। কি কি? ঢাকার্ণব, দোহাকোষ এবং সরহপাদের দোহা বা কৃষ্ণপাদের দোহা। এই গ্রন্থগুলো আমি লিখলাম। 3টা গ্রন্থ তিনি কি করেন? তাহলে এই চর্যাপদ সহ, চর্যাপদ প্লাস যে 3টা গ্রন্থ, এই 3টা গ্রন্থ এবং চর্যাপদ গ্রন্থটি একসাথে ডক্টর হরপ্রসাদ শাস্ত্রী একসাথে 1916 সালে, কত সালে? 1916 সালে তিনি একসাথে 1916 সালে হরপ্রসাদ শাস্ত্রী তার নিজস্ব সম্পাদনায় বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে লিখে রাখতে পারো 1916 বা বাংলা লিখে রাখতে পারো, বঙ্গাব্দে লিখে রাখতে পারো 1323 বঙ্গাব্দে, 1323 বঙ্গাব্দে বা 1916 সালে এই গ্রন্থগুলো তিনি কি করেন? বঙ্গীয় সাহিত্য পরিষদ নামে নিজস্ব সম্পাদনায়, নিজের সম্পাদনায় বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে, বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে নিজস্ব সম্পাদনায় কোন নামে? 1000 বছরের পুরনো সাহিত্য বৌদ্ধ গান ও দোহাকোষ নামে, 1000 বছরের পুরনো সাহিত্য বৌদ্ধ গান ও দোহাকোষ, বৌদ্ধ একটা যন্ত্রণা। দেখো সবাই তো লিখবে বৌদ্ধ গান ও দোহাকোষ, বৌদ্ধ গান। দেখো তাহলে কি নামে প্রকাশ করছে? বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে, বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে বৌদ্ধ গান ও দোহাকোষ, বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে, বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে বৌদ্ধ গান ও দোহাকোষ নামে এই গ্রন্থটি তিনি প্রকাশ করেন। কত সালে প্রকাশ করছে? এই যে 1916 সালে, 1916 সালে চর্যাপদ গ্রন্থ সহ আরো 3টা গ্রন্থ, মোট কয়টা গ্রন্থ হইল? মোট 4টি গ্রন্থ, ঢাকার্ণব, দোহাকোষ, কৃষ্ণপাদের দোহা বা সরহপাদের দোহা, এই 3টা গ্রন্থ তার সাথে যুক্ত হলো চর্যাপদ। মোট কয়টি গ্রন্থ? মোট 4টি গ্রন্থ, মোট 4টি গ্রন্থ তিনি কত সালে প্রকাশ করেন? তিনি 1916 সালে বা বাংলা হচ্ছে 1323 বঙ্গাব্দে বৌদ্ধ গান ও দোহাকোষ নামে, বৌদ্ধ গান ও দোহাকোষ নামে প্রকাশ করেন। তাই তিনি এই বাংলা সাহিত্যে বিশেষ অবদানের জন্য তার এই প্রকাশের 11 বছর পর 1927 সালে, 1927 সালে বাংলা বিভাগে বিশেষ অবদানের জন্য তিনি ডিলিট উপাধি পান। কি উপাধি পায়? ডক্টর ডিলিট মানে ডক্টর অফ লিটারেচার পুরস্কারে ভূষিত হন, ডক্টর অফ লিটারেচার পুরস্কারে ভূষিত হন। সবাই কি ক্লিয়ার? সবাই কি ক্লিয়ার? সবাই কি ক্লিয়ার? সবাই কি ক্লিয়ার? যারা আমাদের সাথে যুক্ত আছেন সবাই একটু কমেন্ট করে জানাবেন সবাই কি বিষয়টা ক্লিয়ার? ওকে, ওকে, আমরা যে বিষয়টা বলতে চাচ্ছি আপনাদেরকে, যে যারা সেকেন্ড টাইম ভর্তি পরীক্ষা দিবেন বা সেকেন্ড টাইম ডেডিকেশন নিয়ে পড়াশোনা করতে চাচ্ছেন, আমি একটা কথা বলি যে যদি আত্মবিশ্বাস না থাকে তবে তুমি মনে রাখবে তুমি হেরেই গেছো। যদি মনে দ্বিধা থাকে যে তুমি পারবে কিনা, তাহলে মনে রাখো তুমি হেরেই গেছো। তাহলে তোমাকে বিজয়ী হতে হলে কি করতে হবে? আত্মবিশ্বাসের সাথে কঠোর পরিশ্রম করতে হবে। আর সেই কঠোর পরিশ্রমে তোমাকে সার্বিকভাবে সহযোগিতা করবে ড্রিম অ্যাচিভার টিচার্স প্যানেল। দেখো, ড্রিম অ্যাচিভারে আমাদের দেশের স্বনামধন্য প্রতিষ্ঠানে বা স্বনামধন্য শিক্ষকরা তোমাদেরকে কিন্তু সেবা দিয়ে যাবে। যে দেখো, আমাদের ইমন মিলন স্যার 40তম বিসিএস ক্যাডার, তিনি ইংলিশ
ডিপার্টমেন্টে দীর্ঘদিন যাবত পড়াচ্ছেন। ইভেন স্বনামধন্য একটা প্রতিষ্ঠানে ইউসিসি তে তিনি কিন্তু বিগত 15-16 বছর যাবত ইংরেজি পড়াচ্ছেন। তিনি আমাদের সাথে যুক্ত আছেন। কিংবদন্তি বইয়ের লেখক তোমরা সবাই জানো, হাসনাত আব্দুল্লাহ স্যার তোমাদের সাথে যুক্ত আছেন। আমির স্যার যুক্ত আছেন ইংরেজি নিয়ে তোমাদের সাথে। মিহির জিকে সিরিজের সহযোগী লেখক অর্ণব আহমেদ ফাহিম স্যার সাধারণ জ্ঞান নিয়ে যুক্ত আছেন, এবং আমি রাশিদুল ইসলাম শিক্ষা বইয়ের লেখক তোমাদের সার্বিক সহযোগিতা তোমাদের পাশে আছি। তো এত বড় শিক্ষক প্যানেল, তার সাথে ডেডিকেটেড এডমিন টিম সহ তোমরা কেন এই গ্রুপে ভর্তি হবে না? তোমরা কেন ভর্তি হবে না? তোমরা জেনে রাখো, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ফার্স্ট সেকেন্ড থার্ড কিন্তু আমাদের এই প্রতিষ্ঠান থেকেই হচ্ছে। গত বছর এই সাফল্যের ধারায় আমরা এই বছর কথা দিতে পারি তোমাদেরকে যে তোমরা যদি এখন ভর্তি হতে চাও বিশেষ ছাড়ে তোমরা কিন্তু এখন ভর্তি আমাদের ক্লাসগুলো করতে পারো। ওকে, আমরা প্রথম এমসিকিউ তে চলে আসি। আসলে আমাদের এই জায়গা থেকে প্রশ্ন পরীক্ষা কমন আসে কিনা? সবার প্রশ্ন হচ্ছে ভাই আপনি যে পড়াচ্ছেন এগুলোকে আসে আমাদের এডমিশন বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা আসে? হ্যাঁ আসে। দেখো আমরা বলছি প্রাচীন বাংলা অর্থনীতির পরিচয় জানা যায় কোন গ্রন্থে? পরীক্ষা আসছে যে প্রাচীন বাংলা অর্থনৈতিক পরিচয় জানা যায় কোন গ্রন্থে। কোথায় আসছে জানো? মাওলানা ভাসানী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। 16-17 সেশনের প্রশ্ন, যারা 16-17 ব্যাচ ছিল তাদের এই প্রশ্নটা ছিল যে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আসছে যে প্রাচীন বাংলা অর্থনৈতিক পরিচয় জানা যায় কোন গ্রন্থে? সবাই একটু কমেন্ট করে জানাও, প্রাচীন বাংলা অর্থনৈতিক পরিচয় জানা যায় কোন গ্রন্থে? প্রাচীন বাংলা অর্থনৈতিক পরিচয় জানা যায় কোন গ্রন্থে? সবাই একটু কমেন্ট করে জানাও, প্রাচীন বাংলা অর্থনৈতিক পরিচয় জানা যায় কোন গ্রন্থে? প্রাচীন বাংলা অর্থনৈতিক পরিচয় জানা যায় কোন গ্রন্থে? সবাই একটু কষ্ট করে রাশেদ স্যার পেজে কমেন্ট করবে। সবাই একটু কষ্ট করে রাশেদ স্যার পেজে কমেন্ট করবে। সবাই সবাই একটু কষ্ট করে রাশেদ স্যার পেজে কমেন্ট করবে। সবাই রাইট অ্যান্সার কমেন্ট করো। সবাই রাইট অ্যান্সার কমেন্ট করো। অপশন খ লিখছো রাখি বণিক না, অপশন খ না। সৌরভ লিখেছে অপশন ক। সাইম সুলতান লিখছে অপশন ক। তো যারা যারা যুক্ত আছে সবাইকে আমি বলি যে তোমরা একটু কষ্ট করে একটু খেয়াল করো। তাহলে প্রথম প্রশ্নটা কি হবে? প্রথম প্রশ্নটা হচ্ছে চর্যাপদ। রাইট অ্যান্সার হবে কি? চর্যাপদ। দেখো আমরা কিন্তু এতক্ষণ চর্যাপদ পড়াচ্ছিলাম, তোমাদেরকে পড়াচ্ছিলাম। তাহলে আমরা এতক্ষণ চর্যাপদ ইউজ করছিলাম। তাহলে দেখো এই যে চর্যাপদ ব্যবহার করা, চর্যাপদ পড়লাম, এই চর্যাপদ গ্রন্থটি কোন জায়গা থেকে আসছে? দেখো বলছে প্রাচীন বাংলার অর্থনৈতিক পরিচয়। তাহলে প্রাচীন বাংলার অর্থনৈতিক পরিচয়, প্রাচীন বাংলার পরিচয়, আর্থসামাজিক পরিচয় জানা যায় কোন গ্রন্থে? প্রাচীন বাংলা সাহিত্য ছিলই একটা, প্রাচীন যুগে একটা সাহিত্য তেমন গুরুত্বপূর্ণ ছিল, সেটা হচ্ছে চর্যাপদ গ্রন্থ। তাহলে চর্যাপদ গ্রন্থটির মাধ্যমে তো বাংলা সাহিত্যের সূচনা হয়। তাহলে এই জায়গায় কোনটা হবে রাইট অ্যান্সার? এই জায়গায় অবশ্যই হবে চর্যাপদ গ্রন্থ। তাহলে চর্যাপদ গ্রন্থ কি পাই আমরা? প্রাচীন বাংলা অর্থনৈতিক পরিচয় পাই। আসছে যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে 9-10 সালে আসছে প্রশ্নটা। 9-10 সালে যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে আসছে যে চঞ্চল চির পৈঠকাল এইটি কোন কবির চর্যাংশ মানে চর্যাপদের অংশ। তাহলে দেখো তো এটা রাইট অ্যান্সার কি হবে? সবাই একটু দেখো রাইট অ্যান্সার কি হবে বলো দেখি। রাইট অ্যান্সার কি হবে? সবাই একটু কমেন্ট করো তো, এটা রাইট অ্যান্সার কি হবে? রাইট অ্যান্সার কি হবে? কমেন্ট করো সবাই। রাইট অ্যান্সার কি হবে? ঐশী লিখেছে ক। তাহলে এটা রাইট অ্যান্সার কি হবে? অপশন ক, লুইপা। রাইট অ্যান্সার কি হবে? লুইপা। তাহলে চঞ্চল চির পৈঠকাল এটি কোন কবির চর্যাংশ? এই চর্যাপদের লুইপার রচিত একটি পদ। অনেকে কমেন্ট করেছে অপশন ক। আমাদের উত্তর সঠিক হয়েছে। আরেকটা প্রশ্ন আমরা যদি দেখি, দেখবো দেখো লেখা আছে অবিদময় বিবঙ্গ কার রচনা? এটা কার রচনা? এই চর্যাপদের আরেকজন কবি। এটা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আসছে এই 9-10 সেশনে। দেখো এই 9-10 সেশনে একটাই দুইটা প্রশ্ন আসছে থেকে এই চর্যাপদ গ্রন্থের, মানে আমাদের প্রাচীন যুগ থেকে কিন্তু বাংলা সাহিত্যের ইতিহাস থেকে কিন্তু দুইটা প্রশ্ন পরপর আসছে। 2 নম্বর প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছি মেহরাজ লিখেছে অপশন 2 এর অপশন ক। তৃষা লিখেছে অপশন ক। আমাদের সৌরভ লিখেছে শাহিনুর রহমান সৌরভ লিখেছে অপশন ক। ফারজানা লিখেছে অপশন ক।
ওকে, আমরা এটা একটু দেখি। আমাদের 3 নম্বর প্রশ্নের রাইট আনসার কি হবে? 3 নম্বর প্রশ্নের রাইট আনসার কি হবে বলো দেখি? 3 নম্বর প্রশ্নের রাইট আনসার হবে লুইপা। 3 নম্বর প্রশ্নের রাইট আনসার কি হবে? লুইপা। 3 নম্বর প্রশ্নের রাইট আনসার কি হবে? লুইপা। লুইপা, সবাই একটু কমেন্ট করো লুইপা। সবাই কি ক্লিয়ার? সবাই কি ক্লিয়ার? সবাই কি ক্লিয়ার? ওকে, এখন কথা হচ্ছে ভাই, এই যে চর্যাপদ লিখছে, এত বড় একটা বই লিখছে, কোন ভাষায় লিখছে, কোন ছন্দে লিখছে? দেখো ভাই, এটা তো বাংলা ভাষায় লিখছে, কিন্তু বাংলা ভাষার মধ্যে এটা একটা টুইস্ট আছে। কেন? আমরা বাংলা ভাষা হইলেই তো সবগুলো পড়তে পারতাম, আমরা কেন পড়তে পারি না? কারণ এই চর্যাপদ গ্রন্থটিকে কোন ভাষায় রচনা হয়েছে এটা সম্পর্কে আমাদের ডক্টর হরপ্রসাদ শাস্ত্রী, যে এই গ্রন্থটা আবিষ্কার করছে, তিনি বলছেন চর্যাপদ গ্রন্থটি আবিষ্কার করছেন কে? ডক্টর হরপ্রসাদ শাস্ত্রী। ডক্টর হরপ্রসাদ শাস্ত্রীর মতে লিখে ডক্টর হরপ্রসাদ, ডক্টর হরপ্রসাদ শাস্ত্রীর মতে মতে চর্যাপদ গ্রন্থটি আবিষ্কার হয়েছে বা চর্যাপদ গ্রন্থটি রচনা হয়েছে সন্ধ্যা ভাষায়। কোন ভাষায়? লিখে রাখো একটু, সন্ধ্যা। সন্ধ্যা, সন্ধ্যা বা শান্ত, অথবা দেখো শান্ত অথবা সন্ধ্যা, শান্ত অথবা সন্ধ্যা ভাষা, শান্ত অথবা সন্ধ্যা ভাষা রচনা হয়েছে। এখন এই শান্ত অথবা সন্ধ্যা ভাষাটা কি? এই ভাষাটা হচ্ছে সন্ধ্যাবেলা যেমন আমাদের দেখো না যে কিছুটা আলো কিছুটা অন্ধকার থাকে, তাহলে এই চর্যাপদের ভাষা কিছুটা বোঝা যায় কিছুটা বোঝা যায় না। তাই কিন্তু এই চর্যাপদের ভাষাকে সন্ধ্যা ভাষা বা শান্ত ভাষার সাথে তুলনা করেছেন আমাদের ডক্টর হরপ্রসাদ শাস্ত্রী, যিনি গ্রন্থটা আবিষ্কার করেছেন। যেমন আমরা বলতে পারি কত আলো, আলো, আলো এবং অন্ধকারের ভাষা, আলো এবং আধারির ভাষা, আলো এবং আধারির ভাষা, আধারির ভাষা হচ্ছে এই চর্যাপদ গ্রন্থটির ভাষা। তাহলে চর্যাপদ গ্রন্থের ভাষা কি? একজন হচ্ছে ডক্টর হরপ্রসাদ শাস্ত্রীর মতে চর্যাপদের ভাষা কি? সন্ধ্যা এবং শান্ত ভাষা, যাকে বলছে আলো আধারির ভাষা। আবার আরেকদিকে আমাদের ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বলছে কি? দেখো একটু, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ কি বলছেন? ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বলছেন না, চর্যাপদের ভাষা হচ্ছে বঙ্গ কামরূপী ভাষা। কি ভাষা? বঙ্গ কামরূপী, বঙ্গ কামরূপী ভাষা। তাহলে চর্যাপদের ভাষা ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ মতে কোন ভাষা? চর্যাপদের ভাষা হচ্ছে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ মত হচ্ছে বঙ্গ কামরূপী ভাষা, বঙ্গ কামরূপী ভাষা। আর ডক্টর হরপ্রসাদ শাস্ত্রীর কোন ভাষা? ডক্টর হরপ্রসাদ শাস্ত্রীর মতে হচ্ছে সন্ধ্যা ভাষা বা সান্ধ্য ভাষা, সন্ধ্যা ভাষা বা সান্ধ্য ভাষা। এখন কথা হচ্ছে ভাই, এটা কোন ছন্দে রচিত? কোন ছন্দে রচিত? লিখে রাখতে পারো আধুনিক ছন্দ বিচারে, সবাই একটু লিখবা আমাদের বর্তমান সময়ের যে আধুনিক ছন্দ বিচার, আধুনিক ছন্দ, ছন্দ বিচারে, আধুনিক ছন্দ বিচারে চর্যাপদ গ্রন্থটি রচনা হয়েছে কোন ছন্দে? বলো দেখি, তোমরা দেখি বলো, তোমরা বলো আধুনিক ছন্দ বিচারে চর্যাপদ কোন ছন্দে রচিত? সবাই একটু কমেন্ট করে জানো আধুনিক ছন্দ বিচারে চর্যাপদ কোন ছন্দে রচিত? আধুনিক ছন্দ বিচারে চর্যাপদ কোন ছন্দে রচিত? আধুনিক ছন্দ বিচারে চর্যাপদ হচ্ছে মাত্রাবৃত্ত, মাত্রাবৃত্ত ছন্দে রচিত। তবে সংস্কৃত টিকাকারকগণের মতে চর্যাপদে হচ্ছে পদ্যটিকা ছন্দের একটি ভাব রয়েছে। এমন কথা হচ্ছে ভাই আপনি কি বলতেছেন, এটা আসতে বলেন। ঠিক আছে, আমি জানি তোমরা আসতে বলতে বলবা, কারণ তোমরা এই কথাগুলো শোনো নাই। এই যে চর্যাপদ গ্রন্থটা আছে, যারা সংস্কৃত ভাষায় লেখালেখি করে, এই সংস্কৃত ভাষার যারা টিকা লিখছে, টিকা এই চর্যাপদকে ব্যাখ্যা করছে টিকা আকারে, এই চর্যাপদ গ্রন্থের ব্যাখ্যাকারক বা সংস্কৃত টিকাকারক, লিখে রাখতে পারো সংস্কৃত, সংস্কৃত টিকাকারকগণ বা সংস্কৃত পণ্ডিতদের মতে, লিখে রাখতে পারো সংস্কৃত পণ্ডিত, পণ্ডিতদের মতে, সংস্কৃত পণ্ডিতদের মতে চর্যাপদে, চর্যাপদে কোন ছন্দের প্রভাব রয়েছে? লিখে রাখতে পারো পদ্যটিকা, বানানটা একটু খেয়াল রাখবা, পদ্যটিকা, পদ্যটিকা ছন্দের প্রভাব রয়েছে, পদ্যটিকা। তাহলে লিখে রাখো কি ছন্দ? পদ্যটিকা ছন্দের, ছন্দের প্রভাব রয়েছে। তাহলে দেখো আমরা কি কি বললাম, যে আধুনিক ছন্দ বিচারটা কোন ছন্দে রচিত? আধুনিক ছন্দ বিচার এটা এটা হচ্ছে মাত্রাবৃত্ত ছন্দে রচিত। চর্যাপদ গ্রন্থটা কোন ছন্দে রচিত? মাত্রাবৃত্ত ছন্দে রচিত। কিন্তু সংস্কৃত পণ্ডিতদের মতে চর্যাপদ গ্রন্থটা হচ্ছে আবার পদ্যটিকা ছন্দে রচিত, পদ্যটিকা ছন্দে রচিত, পদ্যটিকা ছন্দে রচিত, পদ্যটিকা ছন্দের প্রভাব
রয়েছে। এ পর্যন্ত কি সবাই লিখেছ? এরপরে লিখবা চর্যাপদ গ্রন্থটিকে টিকার মাধ্যমে বা চর্যাপদ গ্রন্থের পদগুলোকে টিকার মাধ্যমে প্রকাশ করেন। এটা নিয়ে খুব বেশি কনফিউশন আছে মুনি দত্ত। দেখো খুব বেশি প্রশ্ন আসে যে চর্যাপদ গ্রন্থটিকে লিখে রাখতে পারো যে চর্যাপদ গ্রন্থটিকে টিকার মাধ্যমে চর্যাপদ গ্রন্থটিকে টিকা আকারে বা চর্যাপদ গ্রন্থের পদগুলোকে লিখে রাখতে পারো গ্রন্থের পদগুলোকে টিকার মাধ্যমে বা টিকার সাহায্যে বা টিকা আকারে লিখে রাখতে পারো। গ্রন্থের পদগুলোকে টিকার মাধ্যমে প্রকাশ করে লিখে রাখতে পারো। গ্রন্থের পদগুলোকে টিকা 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 আকারে বা টিকার সাহায্যে ব্যাখ্যা করেন মুনি দত্ত। নামটা একটু খেয়াল রাখবা, মুনি দত্ত। কে প্রকাশ করেন? মুনি দত্ত। সবাই কি ক্লিয়ার? সবাইকে কমেন্ট করার জন্য সবাই কি ক্লিয়ার? মুনি দত্ত। তৃষা রহমান লিখেছে মুনি দত্ত। সবাই একটু কষ্ট করে রাশেদ স্যার পেজ থেকে কমেন্ট করো। অনেকেই কমেন্ট করছো, তো তোমরা একটু রাশেদ স্যার পেজ থেকে কমেন্ট করো, তাহলে তোমাদের কমেন্টগুলো আমার দেখতে সুবিধা হবে। মুনি দত্ত। তাহলে চর্যাপদ গ্রন্থটি দেখো কি বললাম, যে চর্যাপদ গ্রন্থটি ভাষা কি? চর্যাপদ গ্রন্থের ভাষা যে ব্যক্তি আবিষ্কার করছেন ডক্টর হরপ্রসাদ শাস্ত্রী, মহামহোপাধ্যায় ডক্টর হরপ্রসাদ শাস্ত্রী বলছে চর্যাপদের ভাষা হচ্ছে সন্ধ্যা ভাষা বা সান্ধ্য ভাষা। আবার ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বলছে না, চর্যাপদ হচ্ছে বঙ্গ কামরূপী ভাষা। চর্যাপদ কোন ভাষার রচনা? বঙ্গ কামরূপী ভাষার রচনা। এটা কে বলছে? এটা বলছে আমাদের ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। এরপরে বলছে যে আধুনিক ছন্দ বিচারে চর্যাপদ গ্রন্থে মাত্রাবৃত্ত ভাষার ছন্দ বা মাত্রাবৃত্ত ছন্দের ভাষায় লেখা হয়েছে। আবার সংস্কৃত পণ্ডিতগণরা বলছে যে না, চর্যাপদ গ্রন্থটিতে আমাদের পদজুটিকা ছন্দের প্রভাব রয়েছে। আবার যদি এদিকে আসি, চর্যাপদের পদগুলোকে টিকার মাধ্যমে প্রকাশ করেছেন কে? বা টিকার মাধ্যমে প্রকাশ করেছেন মুনি দত্ত। এটা টিকার মাধ্যমে লিখলে মনে হয় ভালো হয়, লিখে রাখো টিকার মাধ্যমে। সবাই একটু লিখো টিকার মাধ্যমে ব্যাখ্যা করেন কে? ব্যাখ্যা করেন মুনি দত্ত। সবাই কি ক্লিয়ার? লিখছো আলহামদুলিল্লাহ ক্লিয়ার। ওকে ফাইন, আলহামদুলিল্লাহ ক্লিয়ার। তাহলে দেখো চর্যাপদের আলোচনা। আমি তো চর্যাপদ আলোচনা করতেছি না, কিন্তু আমি তো প্রথম আলোচনা করিনি। এই চর্যাপদ নিয়ে সর্বপ্রথম আলোচনা করেছেন বিজয় চন্দ্র মজুমদার। তাহলে লিখে রাখতে পারো চর্যাপদ নিয়ে প্রথম আলোচনা করেন কে? প্রথম আলোচনা শুরু করেন বিজয় চন্দ্র মজুমদার। আমি এইটুকু বলতে পারি তোমাদেরকে, ড্রিম অ্যাচিভার ছাড়া অন্য কোনো সেকেন্ড টাইম এডমিশন প্রস্তুতিতে তোমাকে এভাবে ধরে ধরে কেউ পড়াবে না। কারণ এই ক্লাসগুলো হচ্ছে তুমি নর্মালি ক্লাসগুলো, এগুলো ইন্টারমিডিয়েটের ক্লাস না, এগুলো হচ্ছে বিসিএস এর ক্লাস। যারা বাংলা সাহিত্যে পড়েছেন বা যারা বিসিএস এর ক্লাস নেন, তারা কিন্তু এই বিষয়গুলো তোমাদেরকে পড়াতে পারবে। কারণ এই জায়গা থেকে জাস্ট 3-4টা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন হয়। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় কিন্তু এই জায়গাগুলো থেকে প্রশ্ন হয়। আর তোমরা যারা সেকেন্ড টাইমের বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার শিক্ষার্থী, তোর বেশিরভাগ শিক্ষার্থীর টার্গেট থাকে হয় চট্টগ্রাম, না হয় রাজশাহী, না হয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। তাই বিশ্ববিদ্যালয় ধরে বিশ্ববিদ্যালয় অনুরূপ যে ছোট ছোট বিষয়গুলো আছে, এই বিষয়গুলো কিন্তু আমি তুলে ধরার চেষ্টা করছি ড্রিম অ্যাচিভারের পক্ষ থেকে। তো সবাই একটু দেখো, চর্যাপদের সর্বপ্রথম আলোচনা শুরু করেন বিজয় চন্দ্র মজুমদার। সবাই একটু লিখবে বিজয় চন্দ্র মজুমদার। এরপর লিখবা সুনীতি কুমার চট্টোপাধ্যায়। এই নিয়ে আলোচনা শুরু করেন সুনীতি কুমার চট্টোপাধ্যায়। সবাই লিখো সুনীতি কুমার চট্টোপাধ্যায়। সুনীতি কুমার চট্টোপাধ্যায় এই নিয়ে আলোচনা শুরু করেন 1926 সালে। এই দিক থেকে আবার আমাদের ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ পিছাই গেছে। কিন্তু ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ পিছিয়ে যেতে হবে না, তিনি একজন ভাষাবিদ। ডক্টর মুহাম্মদ, সবাই লিখো ডক্টর মুহাম্মদ শহীদুল্লাহ, তার 1 বছর পর ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ আলোচনা শুরু করেন 1927 সালে।
এবং ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ এই চর্যাপদ বিষয়কে একটি গ্রন্থ রচনা করেন। তিনি আলোচনা করে থেমে যান নাই, তিনি এই নিয়ে একটি নিজস্ব সম্পাদনা একটি গ্রন্থ রচনা করেন। লিখে রাখতে পারো, চর্যাপদ বিষয়ক গ্রন্থ রচনা, চর্যাপদ বিষয়ক গ্রন্থ রচনা করে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। লিখছেন বুদ্ধিস্ট মাইস্টিক সং। একটু লিখে রাখো, বুদ্ধিস্ট। সবাই তোমাদের কাছ থেকে দেখতে নামটা সবাই একটু বলো। বিজয় চন্দ্র মজুমদার চর্যাপদের সর্বপ্রথম আলোচনা শুরু করেন বিজয় চন্দ্র মজুমদার। ওকে, বুদ্ধিস্ট মাইস্টিক সং, সবাই একটু লিখবা বুদ্ধিস্ট। বুদ্ধিস্ট মাইস্টিক সং নামে একটি তিনি গ্রন্থ রচনা করেন। বুদ্ধিস্ট মাইস্টিক সং নামে তিনি একটি গ্রন্থ রচনা করেন। বুদ্ধিস্ট মাইস্টিক সং নামে একটি গ্রন্থ রচনা করেন। তাহলে চর্যাপদ বিষয়ক সর্বপ্রথম গ্রন্থ রচনা করছে কে? গ্রন্থ রচনা করছে বুদ্ধিস্ট মাইস্টিক সং। আমার সৌভাগ্য হয়েছে গত বছর এই বইটা পড়ার, কারণ গত বছর আমার শিক্ষা জীবন শেষ হয়েছে এবং ফাইনাল ইয়ারে আমার এই বুদ্ধিস্ট মাইস্টিক সং সম্পর্কে মানে এই বইটা আমার পড়ার সৌভাগ্য হয়েছে বাংলা বিভাগে পড়ার কারণে। তো এরপর আমরা আসি যে দেখো, চর্যাপদ আধুনিক পণ্ডিতগণের মধ্যে চর্যাপদের নাম ছিল, চর্যাপদের প্রাচীনকালের নাম ছিল চর্যা গীতিকোষ। চর্যাপদের প্রাচীনকালের নাম ছিল কি? চর্যা গীতিকোষ। দেখো, এটা অনুবাদে চলে আসছে না, এই জায়গায় লিখতে হবে, একটু ফাঁকা করে লিখতে হবে। তো দেখো, আমি দেখি বলে দেই যে তোমরা একটু নোট করো, আমি মুখে বলে দিচ্ছি। চর্যাপদের আলোচনা, চর্যাপদে আধুনিক পণ্ডিতগণের মধ্যে চর্যাপদের তৎকালীন নাম ছিল চর্যা গীতিকোষ। আবার সংস্কৃত টিকাকারগণের মধ্যে চর্যাপদের নাম ছিল চর্য বিনিশ্চয়। চর্যা বিনিশ্চয়। তাহলে একটু দেখো, চর্য বিনিশ্চয় গ্রন্থটা আমি একটু ক্লিয়ার করে লিখে দিই। এটা কে বলছে? এটা বলছে সংস্কৃত পণ্ডিতরা বলছে। সংস্কৃত পণ্ডিতগণের মতে চর্যাপদ গ্রন্থটি, সংস্কৃত পণ্ডিতগণের মতে চর্যাপদ গ্রন্থটি তৎকালীন নাম ছিল চর্য বিনিশ্চয়। এর অর্থ ছিল কোনটি আচরণীয় নয়। তাহলে দেখো, আধুনিক পণ্ডিতগণের মতে বাংলা সাহিত্যের আধুনিক পণ্ডিতগণের চর্যাপদের ভাষা ছিল চর্যা গীতিকোষ। তাহলে আধুনিক বাংলা পণ্ডিতগণের মতে ছিল চর্যা গীতিকোষ। আর সংস্কৃত পণ্ডিতদের মতে হচ্ছে চর্যা বিনিশ্চয়। এই যে নামগুলো আছে, এর চর্যা বিনিশ্চয়ের অর্থ হচ্ছে কোনটি আচরণীয় নয়। সবাই কি ক্লিয়ার? ওকে, এরপর আসি, এই যে আমাদের চর্যাপদ গ্রন্থটা, এটা অনুবাদ করা হয়েছে। এটা যেহেতু একটা প্রাচীন বাংলা সাহিত্য, এটাকে বিভিন্ন ভাষায় অনুবাদ করা হয়েছে। এই অনুবাদ নিয়ে অনেকের মধ্যে অনেক কনফিউশন আছে, কারণ আমাদের কনফিউশন গুলো তৈরি হয় বাজারে প্রচলিত কিছু বইয়ের মাধ্যমে হয়, যেহেতু আমরা বিভিন্ন গাইড বই পড়ি। তা আমি তোমাদেরকে একটা বেসিক মানে একদম প্রপার স্বচ্ছ ধারণাটা দেওয়ার চেষ্টা করবো, যেহেতু আমি বাংলা বিভাগে পড়াশোনা করেছি, অনার্স মাস্টার্স করেছি, ইভেন বাংলায় পড়াচ্ছি। তো আমি তোমাদেরকে একদম অথেন্টিক যে অরিজিনাল তথ্যটা সেটা দেওয়ার চেষ্টা করবো। ওকে, এই যে চর্যাপদের প্রথম অনুবাদ করেন কে? চর্যাপদের প্রথম অনুবাদ হয় তিব্বতীয় ভাষায়। তাহলে লিখে রাখো, চর্যাপদকে প্রথম তিব্বতীয় ভাষায়, চর্যাপদ বারবার লেখার কি আছে, চর্যাপদ তো পড়াচ্ছি। লিখে রাখো, চর্যাপদকে প্রথম বাংলায় লিখে রাখো সবাই, প্রথম তিব্বতীয় ভাষায়। কোন ভাষায়? যেহেতু নেপালের রাজদরবার থেকে আবিষ্কার হয়েছে, তো তারা বলছে আমরা এটা আমাদের ভাষায় একটু অনুবাদ করে রেখে দিই। তিব্বতীয় ভাষায় সর্বপ্রথম তিব্বতীয় ভাষায় অনুবাদ করা হয়। অনুবাদ করেন কে? দেখো, তিব্বতী ভাষা অনুবাদ করেন, এই জায়গাটাই আমাদের তথ্যটা গ্যাপ হয়ে যায়। অনুবাদ করেছে কীর্তিচন্দ্র বা চন্দ্রকীর্তি। আগে লিখো, পরে বুঝাচ্ছি। সবাই একটু দেখো,
চন্দ্র অথবা তার নাম হচ্ছে চন্দ্র কীর্তি। কীর্তি চন্দ্র বা চন্দ্র কীর্তি কি করছে, এটা রচনা করছে। এটা কত কি করছে, অনুবাদ করছে। কত সালে, লিখে রাখতে পারো 1838 সালে এটা কি করছে, অনুবাদ করছে। কিন্তু এইটা যখন পরীক্ষা প্রশ্ন আসে আমরা অনেক শিক্ষার্থীরা ভুল করি, কারণ অনেক বইতে এভাবে লেখা আছে যে প্রথম তিব্বতীয় ভাষা অনুবাদ করেন, প্রথম তিব্বতীয় ভাষা অনুবাদ করেন প্রবোধ বাগচি বা প্রবোধ চন্দ্র বাগচি। অনেকেই মনে করেন প্রবোধ, একটু লিখো, সবাই একটু লিখে রাখো, নামটা দুইটা নামই লেখা রাখার দরকার আছে। প্রবোধ, প্রবোধ চন্দ্র, চন্দ্র বাগ, বাগ। আমি নিজেও এই বই ঘাটাঘাটি করতে গিয়ে আমি কনফিউজ, আমি এতদিন পড়লাম কি, আর এখন আমরা এডমিশনে বইয়ের সাথে কি দেখতেছি, দেখো প্রবোধ চন্দ্র বাগচি, প্রবোধ চন্দ্র বাগচি। এই প্রবোধ চন্দ্র বাগচি এই বইটা অনুবাদ করা নাই, কিন্তু এই অনুবাদ বইটাকে টিকা আকারে আবিষ্কার করেন। এই অনুবাদ বইটা টিকা আবিষ্কার করেছিলেন কে, এই প্রবোধ চন্দ্র বাগচি। তিব্বতী ভাষায় যে বইটা লিখছে এটা টিকা, সবাই একটু লিখবা, টিকা আবিষ্কার করেন। এই বইটি টিকা আবিষ্কার করতে, টিকা আবিষ্কার করছে প্রবোধচন্দ্র বাগচি, প্রবোধচন্দ্র বাগচি, প্রবোধচন্দ্র বাগচি। আর এই গ্রন্থটা টিকা রচনা করছে কে, কীর্তিচন্দ্র বা চন্দ্রকীর্তি। এরপরে আসি যে এই গ্রন্থটিকে ইংরেজি ভাষায়, ইংরেজি ভাষায়, ইংরেজি ভাষায় প্রথম অনুবাদ করেন কে, এটা তোমরা বলবা, তোমরা বলবা, তোমরা সবাই একটু বলবা যে ইংরেজি ভাষায় চর্যাপদ গ্রন্থটাকে ইংরেজি ভাষায় সর্বপ্রথম অনুবাদ করেন কে, ইংরেজি ভাষা সর্বপ্রথম অনুবাদ করেন কে, সবাই একটু লিখো, সবাই একটু লিখো, লিখবা, সবাই একটু লিখবা। হাসনা জসিমউদ্দিন মওদুদ, হাসনা জসিম, হাসনা জসিমউদ্দিন মওদুদ, জসিম উদ্দিন মওদুদ। দেখো তোমাদের হাসনাত ভাইয়ের নামও আছে, আর মওদুদ আহমেদ ফাহিম হচ্ছে তোমাদের অর্ণব আহমেদ ফাহিম স্যার নাম। তাহলে দেখো হাসনাত জসিমউদ্দিন মওদুদ, হাসনাত জসিমউদ্দিন মওদুদ হচ্ছে কে, ইংরেজি ভাষায় সর্বপ্রথম এই গ্রন্থটি অনুবাদ করেন। অনুবাদ করেন, ইংরেজি ভাষায় অনুবাদ করেন কে, হাসনাত জসিমউদ্দিন মওদুদ। সবাই কি ক্লিয়ার, সবাই কি ক্লিয়ার, সবাই কি ক্লিয়ার। দেখো এখন কথা হচ্ছে চর্যাপদের আধুনিক কবি আর সরি প্রাচীন কবি আর হচ্ছে আধুনিক কবি নিয়ে আমাদের একটা দ্বন্দ্ব আছে। দেখো ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে চর্যাপদে, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে বলছে, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, ডক্টর মুহম্মদ ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে চর্যাপদের প্রাচীন কবি হচ্ছে সবরপাল। তার মতে প্রাচীন কবি, প্রাচীন কবিকে, প্রাচীন কবি হচ্ছে সবরপাল। সবাই লিখবে সবর, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে প্রাচীন কবিকে সবরপাল। আবার এই ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে আধুনিক কবি, আধুনিক কবি, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে আধুনিক কবিকে, আধুনিক কবি হচ্ছে ভূসুকু বা যার আরেকটা হচ্ছে সরফা। আধুনিক কবিকে ভূসুকুপা, যার প্রকৃত নাম হচ্ছে শান্তিদেব। এই ভূসুকুপা হচ্ছে তার একটা ছদ্মনাম, তার প্রকৃত নাম হচ্ছে শান্তিদেব। তার প্রকৃত নাম কি, শান্তিদেব। লিখে রাখতে পারো ভূসুকুপার আর প্রকৃত নাম হচ্ছে শান্তিদেব, শান্তিদেব। তার তিনি আরেকটা পরিচয় আছে, তিনি হচ্ছে চর্যাপদের দ্বিতীয় সর্বোচ্চ পদের রচয়িতা। তিনি হচ্ছেন একমাত্র বাঙালি কবি যে কিনা চর্যাপদ গ্রন্থে বলেছিলেন আজ ভূসুকু বাঙালি বইলি। এই লাইনের মাধ্যমে তার নিজের পরিচয় দিয়েছেন বাঙালি হিসেবে। ওকে, তাহলে দেখো ভূসুকুপা কে, ভূসুকুপা আমরা জানি ভূসুকুপা হচ্ছেন একজন বাঙালি কবি, তিনি একজন আধুনিক কবি, তিনি চর্যাপদের দ্বিতীয় সর্বোচ্চ পদের রচয়িতা, যিনি কিনা 8টি পদের, দ্বিতীয় সর্বোচ্চ পদ 8টি পদের রচয়িতা এই ভূসুকুপা। তারপর আসি ডক্টর হরপ্রসাদ শাস্ত্রীর মতে, লিখো একটু, ডক্টর হরপ্রসাদ শাস্ত্রী, ডক্টর হরপ্রসাদ শাস্ত্রী
ডক্টর হরপ্রসাদ শাস্ত্রীর মতে চর্যাপদের প্রাচীন কবি, ডক্টর হরপ্রসাদ শাস্ত্রীর মতে চর্যাপদের প্রাচীন কবি হচ্ছে লুই পা। লুই পা, লুই পার গুরু ছিল আবার সবর পা। এর জন্য আমাদের ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ লজিক হচ্ছে যে গুরু আগে শিষ্য পরে, তাহলে গুরু হচ্ছে প্রাচীন কবি, শিষ্য হচ্ছে কি পরবর্তী কবি। তাহলে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে কি হলো, ডক্টর ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে চর্যাপদের প্রাচীন কবিকে, চর্যাপদের প্রাচীন কবি হচ্ছে সবরপা। আর ডক্টর হরপ্রসাদ শাস্ত্রীর মতে প্রাচীন কবিকে, প্রাচীন কবি হচ্ছে লুই পা। লুই পা, লুই পা, সবাই লিখেছ লুই পা। এখন কথা হচ্ছে আমাকে বলা, ভাই বারবার খালি পা লিখতেছেন কেন, এই পাটা কি? ভাই রে ভাই, অ্যান্সার যা করে না, সবাই একটু লিখাও। বলছি পা, এই পা শব্দটা দ্বারা আমরা কি বুঝি, এই পাটা বারবার কেন আসতেছে? দেখো, আমাদের বর্তমান যুগে যারা কবিতা লিখে তাদেরকে কবি বলা হয়, যারা উপন্যাস লিখে তাদেরকে ঔপন্যাসিক বলা হয়, যারা নাটক লেখে তাদেরকে নাট্যকার বলা হয়। তাহলে তৎকালীন সময়ে যারা পদ লিখতেন, পদ পদ লিখতেন, তাদেরকে কি বলা হয়? তাদেরকে বলা হতো পদ। পদ যারা লিখতেন, পদ যারা লিখতেন, পদ যারা লিখতেন তাদেরকে সম্মান সূচক ভাবে, সম্মান সম্মান সূচক ভাবে পা বলা হতো। সম্মান সূচক ভাবে কি বলা হতো তাদেরকে? সম্মান সূচক, সূচক ভাবে নামের শেষে পা যুক্ত হতো। নামের শেষে কি হতো? পা যুক্ত হতো। নামের শেষে পা যুক্ত হতো। সবাই কি এ পর্যন্ত ক্লিয়ার? সবাই কি এ পর্যন্ত ক্লিয়ার? ওকে, তারপর আসি চর্যাপদের পদ সংখ্যা। এটা নিয়ে সবার মধ্যে একটা কামড়াকামড়ি খামসাকামসি আছে। দেখো, চর্যাপদ গ্রন্থটা যেহেতু একটা প্রাচীন গ্রন্থ, এই গ্রন্থটা অনেক উদ্ধার করতে গিয়ে অনেক পেজ নষ্ট হয়ে গেছে। অনেকগুলো পৃষ্ঠা নষ্ট হওয়ার পরেও চর্যাপদের আবিষ্কার হয়। চর্যাপদ যখন আবিষ্কার করে তখন এই বইটাতে সর্বমোট, লিখো একটু, সর্বমোট, সর্বমোট, সর্বমোট পদ পাওয়া যায়। পদের সাথে কমেন্টের দিকে তাকায় লিখতে যায় খালি ভুল হয়। সর্বমোট পদ পাওয়া যায়, সর্বমোট পদ পাওয়া যায় কয়টি? 46.5, মানে 46.5টি পদ পাওয়া যায়। কয়টা পাওয়া যায়? 46.5টা পদ পাওয়া যায়, মানে 46.5টা পদ পাওয়া গেছে। তাহলে চর্যাপদের পদ পাওয়া গেছে কয়টা? 46.5টা। এখন দেখো, এই গ্রন্থের মধ্যে 23 নং পদটি, 23 নং পদটি খণ্ডিত আকারে পাওয়া যায়। লিখে রাখতে পারো, 23 নং পদ, 23 নং পদ খণ্ডিত আকারে, মানে অর্ধেক পাইছে আর কি, খণ্ডিত আকারে, আকারে পাওয়া যায়। তাহলে 23 নং পদটি কোন আকারে পাওয়া যায়? 23 নং পদটি খণ্ডিত আকারে পাওয়া যায়। তারপর লিখবা 24, 25 এবং 48 নং পদ। 24, 25 এবং 48 নং পদ, 48 নং পদ পাওয়া যায়নি। 24, 25 এবং 48 নং পদ পাওয়া যায়নি। এখন কথা হচ্ছে আমাদের সমস্যাটা কোন জায়গায়? আমাদের সমস্যা হচ্ছে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ আর ডক্টর সুকুমার সেন নিয়ে। দেখো, ডক্টর ডক্টর সুকুমার সেন কি বলে? ডক্টর সুকুমার সেন, লিখে রাখো একটু, সুকুমার সেন, সুকুমার সেন, সুকুমার সেন। এই সুকুমার সেনের মতে চর্যাপদের মোট পদ সংখ্যা, মোট পদ সংখ্যা, পদ সংখ্যা, পদ সংখ্যা, সুকুমার সেনের পদ সংখ্যা কয়টা? 51টি। সবাই লিখবা 51টি। সুকুমার সেনের পদ সংখ্যা কয়টি? 51টি। তার পদকর্তা কয়জন? সবাই লিখবে পদকর্তা। তার পদকর্তা হচ্ছে 24 জন। পদকর্তা কয়জন? 24 জন। তাহলে ডক্টর সুকুমার সেনের মতে চর্যাপদের পদ সংখ্যা কয়টি? মোট 51টি। আর পদকর্তা কয়জন? 24 জন, মানে 24 জন লেখক ছিলেন আর কি। এরপর আসি ডক্টর মুহম্মদ শহীদুল্লাহ কি বলে? ডক্টর মুহম্মদ, লিখো একটু, ডক্টর মুহম্মদ
ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে পদকর্তা ছিল 50 জন, পদ ছিল 50টি, আর পদকর্তা ছিল 23 জন। তাহলে দেখো এই জায়গা থেকে পরীক্ষা প্রশ্নটা আসে এভাবে, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে চর্যাপদের পদ সংখ্যা কয়টি? ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে চর্যাপদের পদ সংখ্যা হচ্ছে 50টি, আর পদকর্তা বা লেখকের সংখ্যা হচ্ছে 23 জন। আর ডক্টর সুকুমার সেনের মতে হচ্ছে 51টি, আর পদ সংখ্যা হচ্ছে 24 জন। তবে সবচেয়ে বেশি পরীক্ষা আসে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহটা, তাই আমরা বলতেই পারি চর্যাপদের মোট পদ হচ্ছে 50টি, যার মধ্যে 46টি পদ পাওয়া গেছে। তার মধ্যে পাওয়া যায় না 23 নং পদটি, পাওয়া যায় না 23 নং পদটি খণ্ডিত আকারে পাওয়া গেছে। 24, 25 এবং 48 নং পদ পাওয়া যায় নাই। আর এর মধ্যে 23 জন কবি মিলে এই পদগুলা রচনা করছেন। ক্লিয়ার? সবাই কি ক্লিয়ার? ওকে। এর মধ্যে সবচেয়ে বেশি পদ লিখছেন কে? সর্বোচ্চ পদের রচয়িতা। এই বইটার মধ্যে 13টা পদ একজন লিখছে, 13টি পদ একজনে লিখছেন। তার নাম হচ্ছে কানহুপা, যার আরেকটা হচ্ছে কৃষ্ণপা বা কৃষ্ণপাদ। তাহলে লিখে রাখো, 13টি পদ একাই রচনা করেন, 13টি পদ একাই রচনা করেন, কানহুপা। তাহলে একাই রচনা করছেন কয়টা পদ? 13টি পদ একাই রচনা করেন কে? কানহুপা বা কৃষ্ণপা। কানহুপা বা কৃষ্ণপা। তারপর আসি, এটা কাছে সর্বোচ্চ পদ লিখছে কি? কানহুপা বা কৃষ্ণপা। তারপর আসি, লিখবেন দ্বিতীয় সর্বোচ্চ পদ। দ্বিতীয় সর্বোচ্চ দ্বিতীয় সর্বোচ্চ পদ রচনা করেন কে? ঘুষুকুপা। তিনি কয়টা পদ লিখছে? তিনি পদ লিখছে মোট 8টি। কয়টি? 8টি পদ রচনা করেছেন। দ্বিতীয় সর্বোচ্চ পদের রচয়িতাকে ঘুষুকুপা, যার আরেকটা হচ্ছে সরহপা। এই ঘুষুকুপার আরেকটা লিখে রাখতে পারো, প্রকৃত নাম। এটা ছিল ছদ্মনাম, তার প্রকৃত নাম হচ্ছে শান্তিদেব। তাহলে ঘুষুকুপার প্রকৃত নাম কি? প্রকৃত নাম হচ্ছে শান্তিদেব। তারপর আসি, চর্যাপদের কোন পদ পাওয়া যায়নি। চর্যাপদের কোন পদ পাওয়া যায়নি এরকম একজন লেখক আছে। আমাদের মধ্যে এরকম লেখক আছে না যার কোনো লেখা নাই কিন্তু সে লেখক। তো চর্যাপদের কোন পদ পাওয়া যায়নি, লিখে রাখো, কোন পদ পাওয়া যায়নি, পদ পাওয়া যায় নাই। চর্যাপদে কোনো পদ পাওয়া যায় নাই। কোন পদকর্তা? যেই পদকর্তার নাম কি? চর্যাপদে কোনো পদ পাওয়া যায়নি, সেই পদকর্তার নাম কি? সেই পদকর্তার নাম হচ্ছে লারি ডুম্বিপা। সবাই একটু নামটা লিখে রাখবা, লারি ডুম্বিপা। লারি ডুম্বিপা। কিভাবে? দেখো, চর্যাপদের কোনো পদ পাওয়া যায়নি কার? চর্যাপদে কোনো পদ পাওয়া যায়নি কার? লারি ডুম্বিপার কোনো পদ পাওয়া যায়নি। তাহলে যারা মেয়েরা আছো সবাই একটু বলবা, চর্যাপদের একমাত্র মহিলা কবি কে? সবাই একটু লিখবা, চর্যাপদের একমাত্র মহিলা কবি বা নারী কবি কে? চর্যাপদের একমাত্র নারী কবি, চর্যাপদের একমাত্র মহিলা বা নারী কবি কে? চর্যাপদের একমাত্র মহিলা কবি বা নারী কবি কে? একমাত্র মহিলা কবি বা নারী কবি কে? এটা তোমাদের প্রশ্ন, যারা আমার নারী আপুরা আছো তাদের কাছে আমার এই প্রশ্ন। চর্যাপদের একমাত্র মহিলা কবি বা নারী কবি কে? 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 সবাই একটু কমেন্ট করো, সবাই। চর্যাপদের একমাত্র মহিলা কবি বা নারী কবির নাম হচ্ছে কুক্কুরিপা। চর্যাপদের একমাত্র নারী কবির নাম কি? কুক্কুরিপা। চর্যাপদের একমাত্র নারী কবির নাম হচ্ছে
কুক্কুরিপা। চর্যাপদের একমাত্র নারী কবির নাম কি? কুক্কুরিপা। চর্যাপদের একমাত্র নারী কবির নাম কি? কুক্কুরিপা। তারপর দেখো লিখবা প্রাচীন বাংলার অর্থনৈতিক পরিচয় পাওয়া যায় কোন গ্রন্থে? প্রাচীন বাংলার অর্থনৈতিক পরিচয় পাওয়া যায়। প্রাচীন বাংলার অর্থনৈতিক পরিচয় পাওয়া যায় প্রাচীন বাংলার অর্থনৈতিক পরিচয় পাওয়া যায় কোন গ্রন্থে? প্রাচীন বাংলার অর্থনৈতিক পরিচয় পাওয়া যায় চর্যাপদ গ্রন্থে। তারপর লিখবে সবাই একটু যে চর্যাপদ মূলত হচ্ছে একটি ভজন সঙ্গীত। চর্যাপদ গ্রন্থটি হচ্ছে কি নাম ওনার নাম হচ্ছে কুক্কুরিপা। ঠিক আছে, ওনার নাম হচ্ছে কুক্কুরিপা। একমাত্র মহিলা কবি, তার নাম হচ্ছে কুক্কুরিপা। দেখো চর্যাপদ মূলত হচ্ছে একটি গানের সংকলন। এই চর্যাপদ বইটা কি সবাই একটু লিখবা। চর্যাপদ মূলত হচ্ছে একটি গানের সংকলন। চর্যাপদ কি? মূলত একটি গানের সংকলন। চর্যাপদ হচ্ছে একটি মূলত গানের সংকলন। চর্যাপদ কি? চর্যাপদ মূলত হচ্ছে একটি গানের সংকলন। এটা কাদের গানের সংকলন? এটা হচ্ছে সহজিয়া বৌদ্ধ গানের সংকলন। সহজিয়া বৌদ্ধ ধর্মাবলম্বীদের। কাদের? এটা হচ্ছে সহজিয়া বৌদ্ধ ধর্মাবলম্বী। সহজিয়া বৌদ্ধ ধর্মাবলম্বীদের এটা কি? একটা গানের সংকলন। সহজিয়া বৌদ্ধ ধর্মাবলম্বীদের একটি ধর্মীয় গ্রন্থ বা গানের সংকলন, যাকে ভজন সঙ্গীত বলা হয়। কি বলা হয়? ভজন সঙ্গীত। জানি না দেখা যায় কিনা। কি বলা হয়? সহজিয়া বৌদ্ধ ধর্মাবলম্বীদের এটা একটা ভজন সঙ্গীত বলা হয়। সহজিয়া বৌদ্ধ ধর্মাবলম্বীদের এটা কি বলা হয়? ভজন সঙ্গীত বলা হয়। সহজিয়া বৌদ্ধ ধর্মাবলম্বীদের এটা কি বলা হয়? এটা সহজিয়া বৌদ্ধ ধর্মাবলম্বীদের একটা ভজন সঙ্গীত বলা হয়। সবাই কি ক্লিয়ার? ভজন সঙ্গীত বলা হয়। তারপর লিখবা রবীন্দ্রনাথ ঠাকুরের সোনার তরীর সাথে মনীন্দ্র মোহন বসুর ৮ নং পদের মিল রয়েছে। মনীন্দ্র মোহনের ৮ নং পদের মিল রয়েছে কার সাথে? রবীন্দ্রনাথ ঠাকুরের। বা লিখে রাখতে পারো রবি ঠাকুরের সোনার তরীর সাথে কি যেন বলে মনীন্দ্র মোহন বসুর ৮ নং পদের সাথে। কার সাথে? মনীন্দ্র মোহন বসু ৮ নং পদের সাথে। ৮ নং পদের সাথে আমাদের রবীন্দ্রনাথ ঠাকুরের সোনার তরী কবিতার অনেক মিল পাওয়া যায়। এরপর আসি চর্যাপদ গ্রন্থের প্রথম লেখা কি? চর্যাপদ গ্রন্থের প্রথম লেখার নাম হচ্ছে কায়া তরুবর পঞ্চমী ডাল চঞ্চল প্রিয় বৈঠকাল। কে লিখছে? চর্যাপদ গ্রন্থের প্রথম চরণ কে লিখছে? চর্যাপদ গ্রন্থের প্রথম চরণ লিখছে লুই পা। লিখো চর্যাপদ গ্রন্থের প্রথম পদ লিখেন। প্রথম পদ লিখছে নাম কি? নাম হচ্ছে লুই পা। নাম হচ্ছে লুই পা। তাহলে চর্যাপদ গ্রন্থের প্রথম পদ কে লিখছে? লুই পা। তাহলে প্রথম পদ কে লিখছে? প্রথম পদ লিখছে লুই পা। নাম কি? কায়া তরুবর পঞ্চমী ডাল চঞ্চল চির পৈঠ কাল। ওকে, এরপর আসি চর্যাপদ গ্রন্থে কিছু প্রবাদ আছে। গুরুত্বপূর্ণ কিছু প্রবাদ আছে। প্রবাদ বাক্যগুলো এরকম, দেখো আপনা মাংস হরিণা বৈরী। লেখা আছে কি? আপনা মাংস হরিণা বৈরী, মানে হরিণ যে বাঘের কাছে শিকার হয়, হরিণের মাংসটা সুস্বাদু হওয়ার কারণে কিন্তু হরিণ সবচেয়ে বেশি বাঘের কাছে শিকার হয়। তার মানে নিজের শরীরের মাংস নিজের কাছে কি? শত্রু। তাহলে বলছে আপনা মাংস মানে নিজের শরীরের মাংস নিজের কাছে কি? শত্রু। এই যে অর্থটা
কথা বলছে আপনা মাংসের জন্য হরিণ সকলের শত্রু। তাহলে আপনা মাংসে হরিণ বৈরী, এই কথাটা মানে কি? এটা একটা প্রবাদ বাক্য, যে নিজের দোষে নিজেই মরে, এরকম কথা আছে না? তো নিজের শরীরের মাংসই কি নিজের জন্য শত্রু হয়ে দাঁড়াইছে। ওকে, তারপরে আরেকটা প্রবাদ আছে, গুরুত্বপূর্ণ প্রবাদ, হাড়িতে ভাত নাই নীতি নীতি আবেশী। বলছে হাড়িতে ভাত নাই নীতি আবেশী। এই জিনিসটা অনেক সময় দেখা যায় সমাজে, হাড়িতে ভাত নাই কিন্তু প্রতিবেশীর মানে আত্মীয় স্বজনের অভাব নাই। মানে বলছে হাড়িতে ভাত নেই অথচ প্রতিদিন অতিথি আসে। মানে এইটা একটা গুরুত্বপূর্ণ প্রবাদ, হাড়িতে ভাত নাহি, হাড়িতে ভাত নাহি নীতি আবেশী। এটা হচ্ছে গুরুত্বপূর্ণ একটা চর্যাপদের প্রবাদ। আরেকটা প্রবাদ আছে, লিখে রাখতে পারো, দুহিল দুধ কি বেন্টি সামাই। এখন বলতে পারো দুহিল দুধ কি বেন্টে সামাই, মানে এটা দিয়ে বোঝাচ্ছে, যেমন আমরা বলি না যে আমাদের কথা, আমরা বলি কথা আর গুলি একবার যদি মুখ থেকে বের হয়, কথা আর গুলি যদি একবার বের হয় তা আবার রিটার্ন নেওয়া যায় না মুখের মধ্যে। আমি যদি একটা কথা বলে ফেলি, এটা মুখের ভিতরে আবার নেওয়া যাবে না। বন্দুকের নলের গুলি যদি একবার ছুড়ে দেওয়া যায়, ওই গুলি কিন্তু আর ফেরত নেওয়া যায় না। একই ভাবে বলছে যে দহিল দুধ কি বেন্টি সামাই, মানে বেন্টি সামাই মানে দোহানো দুধ, মানে গরুর থেকে যে দুধ দোয়াইছে, গরুর বাট থেকে যে দুধ দোহানো হয়েছে, এটা কি করা যায় না? এটা চাইলেও আবার ওই বাটনে মানে গরুর যে বেস্টে আছে, ওই বেস্টে কি করানো যাবে না, প্রবেশ করানো যাবে না। বলছে দোহানো দুধ কি বাটে প্রবেশ করে, মানে এই গরু থেকে যে দুধ দোহন করা হয়েছে, এই দুধ কি আবার বাটের মধ্যে মানে গরু ফেরত দেওয়া যাবে না। আরেকটা আছে যে বলছে বরং, এই যে দেখো আরেকটা আছে এরকম, এই জায়গায় একটু দেখো, দেখো এই জায়গা থেকে বর্ষণ গহি মুখ দুধ দুধ বলেন্দ্র, এটা একটু বাদ দাও, এটা একটু দাও, এটা একটু এটা দাও, এটা ভুল হয়েছে, টাইপিং ভুল হয়েছে। আরেকটা এরকম আছে যে ওই যে আমরা বলি দুষ্ট গোয়ালের চেয়ে শূন্য গোয়াল অনেক ভালো, এইরকম একটা আছে যে বরং, দেখো বরং বরং ভালো শূন্য গোয়াল কি হবে আমার দুষ্ট বলদে। তো দেখো আমরা বলি, বারবার বলি, এটা অর্থটা বাদ দাও, এটা একটা প্রবাদ বাক্য, যে বরং ভালো শূন্য গোয়াল কি হবে আমার দুষ্ট বলদে। মানে আমরা বলি না দুষ্ট গরুর চেয়ে শূন্য গোয়াল অনেক ভালো, এইটা হচ্ছে একটা চর্যাপদের প্রবাদ বাক্য। এরকম অনেকগুলো প্রবাদ বাক্য চর্যাপদে পাওয়া যায়, তার মধ্যে এই চারটা আমার কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ মনে হয়েছে। ইভেন বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় এই চারটা থেকে কিন্তু বারবার প্রশ্ন আসে। আপনা মাংস হরিণ বৈরী, আরেকটা হচ্ছে হাড়িতে ভাত নাহি নীতি আবেশী, আরেকটা হচ্ছে দহিল দুধ কি বেন্টি সামাই, আরেকটা হচ্ছে বরং ভালো শূন্য গোয়াল কি হবে আমার দুষ্ট বলদে। তাহলে এইগুলো হচ্ছে মূলত প্রবাদ বাক্য আমাদের চর্যাপদ গ্রন্থের। সবাইকে ক্লিয়ার? ওকে, আমরা কিছু এমসিকিউ সলভ করি। ওকে, আমরা একটু আসি সোনার তরী কবিতার কোন বলছে, সোনার তরী কবিতায়, এটা একটু বাদ দাও, পরের প্রশ্নে যাই আমরা। বলছে বাংলা ভাষা ও সাহিত্যের প্রাচীনতম শাখা কি? বাংলা ভাষা ও সাহিত্যের আমরা জানি, যখনই বলবে শাখা, বাংলা ভাষা ও সাহিত্যের প্রাচীনতম শাখা কি, যখনই বলবে শাখা তখনই রাইট অ্যান্সার হবে চর্যাপদ বা চর্য বিনিশ্চয়। শ্রীকৃষ্ণ কীর্তন হচ্ছে বাংলা সাহিত্যের মধ্যযুগের সাহিত্য, মধ্যযুগের একমাত্র মধ্যযুগের একক একক কবি কর্তৃক বা একক রচয়িতা কর্তৃক রচিত প্রথম গ্রন্থের নাম হচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তন বা শ্রীকৃষ্ণ সন্দর্ভ, যেখানে রাধা কৃষ্ণের প্রেম লীলা সম্পর্কে আলোচনা করা আছে। আমি নেক্সট ক্লাসে এটা নিয়ে আলোচনা করব। কাব্য, আরেকটা এই জায়গা বলছে চর্যাপদ, এই জায়গা বলছে উপন্যাস। মনে রাখবা বাংলা ভাষা ও সাহিত্যের শাখা, যদি বলে শাখা তাহলে হবে কাব্য, শাখা বললে কি হবে? শাখা বললে হবে কাব্য। আর যদি বলা হয় গ্রন্থ, যদি বলা হয় গ্রন্থ বা বই বা নিদর্শন, তাহলে হবে চর্যাপদ। আর উপন্যাস হচ্ছে আধুনিক যুগের একটি রচনা, আধুনিক যুগের রচনা। তাহলে দেখো আধুনিক যুগের রচনা হচ্ছে উপন্যাস, কাব্য হচ্ছে প্রাচীন যুগের মানে প্রাচীন যুগের শাখা কাব্য ভাষা, আর হচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তন মধ্যযুগের, চর্যাপদ হচ্ছে প্রাচীন যুগের। ওকে, ক্লিয়ার কি? সবাই ক্লিয়ার? সবাইকে ক্লিয়ার? ওকে, আজকে আমাদের ক্লাস এই পর্যন্তই। যারা আমাদের সাথে এতক্ষণ যুক্ত ছিল সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি আজকে শেষ করছি। তবে তোমাদেরকে আমি বলে রাখি, তোমরা যারা এখনো সেকেন্ড টাইম আমাদের ড্রিম অ্যাচিভারের সাথে যুক্ত হও নাই, সবাই ড্রিম অ্যাচিভার পরিবারের সাথে যুক্ত হয়ে যাও। তোমাদেরকে নিয়ে আমরা ভালো একটি প্রস্তুতির আয়োজন করব ইনশাল্লাহ। তো তোমাদের সাথে তোমাদের এক্সপার্ট টিচার্স প্যানেল সবসময় আছে। তো তোমরা যারা যারা এখনো ভর্তি হও নাই, তোমরা বিশেষ ছাড়ে আমাদের এই পেজে ইনবক্স করে ভর্তি হয়ে যাও। ইনশাল্লাহ তোমাদের সাথে দেখা হবে আবারও কোনো এক লাইভ ক্লাসে। সেই প্রত্যাশা রেখে আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। তোমাদের সাথে আরো একটা ক্লাস আছে আমাদের
আমার ক্লাস আছে 10টা, আজ 10টা 15 মিনিটে। এটা হচ্ছে এইচএসসি 25 ব্যাচের, এইচএসসি 25 ব্যাচের ক্লাস, এইচএসসি 25 ব্যাচের ক্লাস। এটা হবে 10টা 15। এই ক্লাস 7টা 15 হওয়ার কথা ছিল, কিন্তু এইচএসসি 25 ব্যাচের যে ক্লাসটা আছে আমাদের টপ 200 এমসিকিউ সলভ ক্লাস, এই ক্লাসটা কিন্তু আজকে 10টা 15 অনুষ্ঠিত হবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। সবাইকে আবারও স্বাগত জানিয়ে আমি রাশিদুল ইসলাম এখান থেকে বিদায় নিচ্ছি। ভালো থাকো। আর যারা যারা আজকে ক্লাসটা শেয়ার করছো, অবশ্যই আমাদের রাশেদ স্যার পেজে ইনবক্স করবারে ভাই। অন্য পেজে ইনবক্স করলে পাবা না, শুধু শুধু আমার গালি দিবা যে ভাই পিডিএফ দেন না, পিডিএফ দেন না। আমার রাশেদ স্যার পেজে ইনবক্স করবা, আমি তোমাদেরকে পিডিএফ দিয়ে দিব। ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ।